সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে আমাদের এই বছরের ভর্তি পরীক্ষার যে সিরিয়াল চলতেছিল তার সর্বশেষ আমরা গুচ্ছ পরীক্ষা শেষ করেছিলাম। সেটির ফলাফলও প্রকাশিত হয়েছে, কিন্তু নতুন করে যে সমস্যাটি এসে হাজির হয়েছে সেটা হচ্ছে এই বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা, জিএসটি ভর্তি পরীক্ষার যে চয়েস ফর্ম ফিল আপ। আমরা জানি যে এই বছরে গুচ্ছের এই চয়েস ফর্ম ফিল আপের পুরো সিস্টেমটাই নতুন করে করা হয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফেসবুক পেজ বা ইউটিউবে অসংখ্য ভিডিও দেখা যাচ্ছে এগুলো নিয়ে, যেটা সম্পূর্ণরূপে বিগত বছরের মানে গত বছরের যে সিস্টেমটা ছিল তার আলোকে করা। অনেকেই বিষয়গুলো বুঝছে না, অনেকেই এটা নিয়ে মানে ভুলভাবে সাবজেক্ট চয়েস দিচ্ছে, অনেকেই হয়তো বা এই ভুল সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য ভালো একটি সাবজেক্ট পাবে না। এমনকি অনেকে এমনও হতে পারে আসলে কোনো সাবজেক্টই পাবে না ভালো রেজাল্ট করা সত্ত্বেও, অথচ খারাপ ফলাফল করেও কেউ ভালো সাবজেক্ট পেয়ে যেতে পারে, কারণ এই বছরের গুচ্ছের সাবজেক্ট চয়েসের সিস্টেমটা ঠিক এভাবেই তৈরি করা হয়েছে। সো যদি আমরা সাবজেক্ট চয়েসটা ঠিক মতন না দেই, ভুলভাবে যদি আমি সাবজেক্ট চয়েসটা দিয়ে ফেলি, তাহলে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি অনেকেই হয়তো বা ভালো রেজাল্ট সত্ত্বেও সাবজেক্টই পাবে না, অনেকে ভার্সিটিও পাবে না, অনেকে খারাপ সাবজেক্ট পেয়ে আবার অনেক ভালো ভালো মানে খারাপ মার্কস পেয়ে খারাপ পজিশন করে ভালো একটি সাবজেক্টও পেয়ে যেতে পারে। সো এটা নিয়ে অনেক কথা হবে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, এবং সবগুলো মিলে আজকের এই ক্লাসটি যদি পরিপূর্ণরূপে সবাই দেখে এবং তারপরে যদি সাবজেক্ট চয়েস কেউ দেয়, তাহলে আমি বলতে পারি এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সো এই সকলের মঙ্গলার্থে, সকলের উপকারের উদ্দেশ্যে আসলে আজকের এই লাইভটি করা, যাতে আমরা সবাই নির্ভুলভাবে একটি সাবজেক্ট চয়েস দিতে পারি অ্যাকর্ডিং টু মাই মার্কস, অ্যাকর্ডিং টু মাই পজিশন। গুচ্ছতে যে পজিশনটা আছে আমাদের, সেই পজিশনের উপরে ভিত্তি করে আসলে। সো যে যেখান থেকে যুক্ত হচ্ছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হচ্ছে অতি দ্রুত বন্ধু বান্ধবী সবাইকে মেনশন করতে হবে, কারণ ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কিছু মিস করা যাবে না। এখানে অনেকেই অলরেডি চয়েস দিয়ে ফেলেছি, চয়েস দেওয়ার পরে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে ভাই আমি এই চয়েসটা দিলাম, এবং আমি যখন ওই চয়েসটা দেখে তখন বুঝতে পারলাম যে আসলে এই চয়েসটা দিলে এমনও হতে পারে হয়তোবা সে সাবজেক্টই পাবে না, অথচ সে বুঝতেই পারতেছে না যে তার ভুলটা কোথায় হয়েছে। সে ভাববে যে আমার পজিশন তো ভালো, তাহলে আমি কেন সাবজেক্ট পেলাম না। আলটিমেটলি চয়েস দেওয়া হয় নাই, তাই পাওয়া যায় নাই। তো চয়েসের উপর এবার এত মাত্রায় জিএসটির সাবজেক্ট পাওয়া, ভার্সিটি পাওয়া ডিপেন্ড করতেছে, যেটা হলো বলে শেষ করা যাবে না। সেই কারণে এই আজকের ক্লাসটি দেওয়া। সো একটু সবাইকে বলবো ভাই একটু দ্রুত সবাইকে মেনশন করতে হবে, বন্ধু বান্ধবী যে যেখানে আছে, কারণ এই ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ। কারণ এই যে আমরা পরিশ্রম করেছি, গুচ্ছতে পরীক্ষা দিয়েছি, গুচ্ছের একটা রেজাল্ট পেয়েছি, হয়তোবা পজিশন কারোর ভালো কারোর খারাপ, বাট যাদের ভালো তারাও যে খুব নিরাপদ আছে বিষয়টি এরকমের না। চয়েস ফর্ম মানে চয়েস লিস্টটা ভুলভাবে দেওয়ার কারণে আমার সাবজেক্টে হাতছাড়া হয়ে যেতে পারে। আবার যারা খারাপ রেজাল্ট করেছে তারাও যে খুব বিপদে আছি বিষয়টি এরকমের না, কারণ চয়েস ফর্ম সঠিকভাবে ফিল আপ করার ফলে আমরা একটা ভালো সাবজেক্টও পেয়ে যেতে পারি। সো এখানে একটা বিশাল একটা মানে নতুন একটা সিস্টেম আসার ফলে অনেকে এই বিষয়টা বুঝতেছে না। যদিও গুচ্ছ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এ ধরনের একটি ভিডিও দিয়েছে, আমরা যে ভিডিওটা কিছুক্ষণ পরে দেখব, সেখানে সরাসরি তারা বলছে যে এবারের সিস্টেমটা কিন্তু এইরকম যে চয়েস ফর্ম ভুলভাবে ফিল আপ করলে কিন্তু আপনি সাবজেক্ট নাও পেতে পারেন। সরাসরি এই কথাটাই আছে। আমরা একটু পরে সেই ভিডিওটা দেখবো এবং তারপরে আমি সেই সম্পর্কে কথা বলবো। আমরা চয়েসটা কিভাবে দিব, আমার মার্কস অনুযায়ী কিভাবে দিব, পজিশন অনুযায়ী কিভাবে দিব, আমি প্রথম কোন ভার্সিটি চয়েস দিব, এবং আমার মার্কসের উপরে ভিত্তি করে বা আমার পজিশনের উপরে ভিত্তি করে কিভাবে আমি আমার চয়েসটাকে ঠিক করব, এই পুরো বিষয়ে গাইডলাইনটি আজকে ক্লাসে থাকবে। সো ক্লাসটি অবশ্যই ছোট না। সো যে যেখান থেকে যুক্ত হই না কেন অবশ্যই মাথায় রাখতে হবে, পুরো গাইডলাইনটা আগে দেখতে হবে, পুরো বিষয়টা আগে নিজের ভিতরে নিতে হবে, তারপরে এটাকে নিয়ে একটা হোমওয়ার্ক করতে হবে, তারপরে যেন আমরা হয়তো চয়েস ফর্ম ফিল আপ করতে যাই। আমরা যে কাজটা করি, সরাসরি দোকানে যাই, দোকানে যে দোকানদারের যিনি কম্পিউটারে কাজ করেন তাকে বলি যে ভাই আমি একটা চয়েস ফর্ম দিতে এসেছি, সে তার মতো বলা শুরু করে বলেন কি করবো হ্যান ত্যান। ভাই ভার্সিটি হলো 24টা, এবং এই 24টা ভার্সিটির ভিতরে এতগুলো সাবজেক্ট। সো এখানে আসলে সেও যে খুব ভালো বলতে পারবে বিষয়টি এরকমই না। সব সাবজেক্ট তো ভাই আমার নিজেরই মনে থাকে না, ইভেন আপনারা মনে নাও থাকতে পারে। আবার এক এক ভার্সিটিতে এক একটা সাবজেক্ট আছে, কোনটা আগে দিব কোনটা পরে দিব, এই বিষয়গুলো ক্লিয়ার না হয়ে আসলে দোকানে যে বা যে কেউ নিজেও যদি করতে বসি, আসলে এটা বসাই আসলে উচিত না। সো আমি সবার কাছে আবারও বলবো ভাই অতি দ্রুত বন্ধু বান্ধবী যে যেখানে আছে মেনশন দিতে হবে, কারণ এই ক্লাসটি আসলে পড়াশোনার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমার এতদিনের পড়াশোনা, এতদিনের পরিশ্রম, এতদিনের সাধনা যা কিছু করেছি শুধুমাত্র একটি চয়েস ফর্ম বা চয়েস লিস্ট ভুল দেওয়ার কারণে
সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে। অনুগ্রহ করে সবাই বন্ধু বান্ধবীকে একটু শেয়ার দিয়ে মেনশন দিই, কারণ আজকের ক্লাসটি অতি 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 গুরুত্বপূর্ণ ভাই। ঠিক আছে, ওকে। সো ক্লাসের শুরুতে আমি একটু বলে রাখি, এবার জিএসটি সিস্টেমের এই সাবজেক্ট চয়েসের বিষয়টা কি ঘটনা ঘটেছে আমি একটা প্রাথমিক একটা আউটলাইন দেই। বিগত বছর যেটা ছিল সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিভিন্ন ভার্সিটিতে যাইতে হতো এবং সেই বিভিন্ন ভার্সিটির ওয়েবসাইটের মধ্য দিয়েই আমাদের সেই ভার্সিটির চয়েসগুলো দিয়ে আসতে হতো। প্রতিটা ভার্সিটিকে আমরা 500 টাকা করে দিতাম। এটা গত বছরের সিস্টেম ছিল। তো ফলে দেখা যেত যে আমাকে প্রতি ভার্সিটি থেকে খবর রাখতে হচ্ছে যে আমি নজরুলের সাবজেক্ট পেলাম কিনা, আমি জগন্নাথের সাবজেক্ট পেলাম কিনা, আমি ইসলাম ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেলাম কিনা। এভাবে এক একটা ভার্সিটি আলাদা আলাদাভাবে তাদের সাবজেক্টগুলো চয়েস দিচ্ছিল। এটা গত বছরের সিস্টেম ছিল। এই বছরের সিস্টেমটা কিন্তু ঠিক এই রকমের না। এই বছরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে, জিএসটির ওয়েবসাইট, সেইখানেই সকল ভার্সিটির চয়েস দেওয়ার সুযোগ আছে। সো এটা প্রথম একটা বিষয়। তো এইখানে আমরা সবগুলো চয়েস দিব। নাম্বার 1, গতবারের সাথে এই বছরের যে পার্থক্যটা। দ্বিতীয় যে পার্থক্য সেটা হচ্ছে এইরকম যে গত বছরে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগটা ছিল না। অন্য একটা অপশন ছিল যে নিশ্চয়ন করে রাখলে পরবর্তীতে আরেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি হওয়ার সুযোগ ছিল যদি ভালো সাবজেক্ট পাওয়া যায়। জাস্ট নিশ্চয়ন করে রাখা লাগতো 5,000 টাকা দিয়ে। এটা গত বছরে ছিল। এই বছরে কিন্তু এই নিশ্চয়ন করার পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আছে যে আমি যদি চয়েসটা দিয়ে রাখি, এমন হতে পারে যে আমি 3 নম্বর চয়েস দিছিলাম হয়তোবা নজরুল বিশ্ববিদ্যালয়, আমার 4 নম্বর আমার 2 নম্বর চয়েস ছিল হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো নজরুল বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশন হয়ে আমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো একটা সাবজেক্টে চলে যেতে পারি। তবে এই ক্ষেত্রে শর্ত হলো একটাই, আমার চয়েস লিস্টে সেই সাবজেক্টটা থাকতে হবে। দুঃখিত। ওকে, আমি সবাইকে আবারও বলবো ভাই, বন্ধু বান্ধবীকে যত দ্রুত সম্ভব মেনশন দিতে হবে এবং আমাদের যতগুলো গ্রুপ আছে সম্ভবত এই গ্রুপগুলোতে শেয়ার দিতে হবে। সবাইকে বলছে যদি অন্য কোনো গ্রুপেও কেউ থাকি, কারণ এটাতে কোনো টপিক ভিত্তিক ক্লাস না, কোনো হলো মানে পড়াশোনার কোনো বিষয় না, কিন্তু আমাদের পড়াশোনার সফলতার সাথে এটার একটা সম্পর্ক আছে। তো সর্বপ্রথম যে কাজটা হলো গুচ্ছ মানে জিএসটি যারা মানে পরীক্ষা দিচ্ছে তারা নিচ্ছেন বা তারা যে সাবজেক্টটা চয়েস দিচ্ছেন, ওইখানে তারা একটা নির্দেশনা দিয়েছে যে আমরা কিভাবে এই জিএসটির চয়েস লিস্টটা ফিল আপ করবো। আমরা অনেকেই সেই ভিডিওটা দেখি নাই। প্রথমত এই ভিডিওটা আগে দেখতে হবে, কারণ আমাদের পরবর্তী কার্যক্রম এই ভিডিওর যে কথাবার্তা তার সাথে লিঙ্ক করেই হবে। সো যারা দেখি না তারা একটু দেখবো, আমরা এখনই দেখা শুরু করবো সেই ভিডিওটা, এবং সেই ভিডিও দেখা শেষ হওয়ার পরে আমি আমার কিছু অ্যানালাইসিস দিব যে কোন সাবজেক্টটা আগে দিব, কোন সাবজেক্টটা পরে দিব। আমার পজিশন হচ্ছে 1000-এর মধ্যে, তাহলে আমার কোনটা আগে দিতে হবে। আমার পজিশন ভাই 10,000-এর বাইরে, তাহলে আমি কোন পজিশনটা দিব। এইভাবে মানে কোন সাবজেক্টটা আগে দিব, কোন ভার্সিটি আগে দিব, এই পুরো বিষয়টা কিসের উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব, এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের পরে যারা আমার কথাগুলো শুনবে, যদি কেউ চয়েস লিস্ট দিয়ে থাকি কোনো সমস্যা নাই, এটা আপডেট করার সুযোগ আছে। আমরা চাইলে আবারও আপডেট করতে পারবো। 28 তারিখ পর্যন্ত এই সুযোগটি থাকবে। সো আমার কথা শোনার পরে আবার একটু অ্যানালাইসিস করব, একটু হোমওয়ার্ক করব যে কোনটা আগে দেওয়া যায়, কোনটা পরে দেওয়া যায়। তারপরে এটার জন্য প্রয়োজনীয় যে ফাইলগুলো লাগবে, অর্থাৎ বিভিন্ন ভার্সিটির বিভিন্ন সাবজেক্টের কয়টা করে সিট আছে, সায়েন্সের জন্য কয়টা, আর্টসের জন্য কয়টা, কমার্সের জন্য কয়টা, এই ধরনের বিস্তারিত যে বিষয়গুলো আছে এগুলো সম্পূর্ণ ফাইল আমি শেয়ার করব। সো সেইখান থেকে আমরা ডাউনলোড করে নিয়ে মোবাইলে রেখে দিয়ে তারপরে একটা বাড়িতে বসে একটা হোমওয়ার্ক করে তারপরে যেন কম্পিউটারের সামনে বসি এই চয়েস লিস্ট ফিল আপ করার জন্য। সো আমার মনে হয় ভাই মাইগ্রেশনের বিষয়ে আরেকবার বলে আমি বলবো ভাই, জাহিদুল হাসান বাপ্পি, আমি সম্পূর্ণ বিষয় আবারও বলবো মাইগ্রেশনের বিষয়টা। সো এগুলো এখন আমি জাস্ট একটা আউটলাইন দিয়েছি। প্রথম কাজ হলো জিএসটি কি বলতেছে এই বছরের ফর্ম ফিল আপ বা সাবজেক্ট চয়েসের বিষয়ে জিএসটির কথাগুলো আমরা শুনতে চাই। সো আমাদের প্রথম কাজ হচ্ছে জিএসটির এই বিষয়গুলো একটু দেখা। সো আমরা একটা ভিডিও দেখবো ছোট্ট করে, তারপরে আমরা আবার আমার ক্লাসে চলে আসবো। সো আমরা ভিডিওটা একটু দেখতে চাই। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগ পছন্দক্রম প্রদান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভাগ পছন্দক্রম সঠিকভাবে প্রদান না করলে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন রকমের জটিলতা হতে পারে। এমনকি প্রার্থী তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় তথা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারে। সেজন্য জিএসটির পক্ষ থেকে অফিসিয়াল এই ভিডিওটি প্রকাশ করা হলো। একজন শিক্ষার্থী যখন জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করলে এরকম একটা পেজ দেখতে পাবে। এখানে প্রথমেই আমরা ভিউ এলিজিবল সাবজেক্ট এখানে দিলে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে বিভিন্ন সাবজেক্টগুলি পেয়েছে, বিভিন্ন বিভাগের জন্য এলিজিবল হয়েছে এই শিক্ষার্থী, সেগুলির একটা তালিকা দেখা যাবে।
এটা আগে থেকে দেখে শিক্ষার্থীরা নিজেরা ঠিক করতে পারে যে কোন বিষয়গুলি বা কোন বিভাগগুলি কিভাবে কোন সিকোয়েন্সে প্রদান করলে তার জন্য সুবিধা হবে। এই জন্য এটা দেখে নেওয়ার পর এরপরে আসে কোটার বিষয়। কোটা আচ্ছা, এইখানে যদি একটু পজ কারো করি, আমি থাকে এখানে একটু কথা বলতে তাহলে চাই। এই যে এখানে লক্ষ্য করি, এই জায়গাটায় একটু ব্যাকে এইখানটা, এখানে যে চয়েস লিস্টটা ছিল, একটু ব্যাকে যেতে হবে। ওখানে নিচে একটা বাটন ছিল, নিচে একটু আগে এখানে একটা বাটন আছে, যে এখানে আমাদের জিএসটি থেকে আমাকে যে সাবজেক্টগুলো আমি এলিজিবল, মানে আমি যে সাবজেক্টগুলো পাওয়ার যোগ্য, তার একটা লিস্টের একটা বাটন আছে। একটু 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 ব্যাকে দাও। এই যেখানে, হ্যাঁ, এখানে লক্ষ্য করি আমার নিচের দিকে বাম পাশে লেখা আছে হচ্ছে এলিজেবল সাবজেক্টের লিস্ট, মানে ভিউ এলিজেবল সাবজেক্ট। এইখানে গুচ্ছের বিভিন্ন ভার্সিটির বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। কোনো বিশ্ববিদ্যালয় হয়তো বা বলতেছে যে আমার ইংরেজিতে এত লাগবে, জিপি এত লাগবে, এই সমস্ত বিষয় দিয়ে আমি এই সাবজেক্টটা পেতে পারি। সো আমরা অনেক সময় এটা নিয়ে অনেকে মাথা ঘামাচ্ছি। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ জিএসটি আমাকে অলরেডি বলে দিছে যে এইখানে আমি জিএসটির জন্য কোন কোন সাবজেক্ট পেতে পারি। সো প্রথম কাজ হচ্ছে এই তালিকাটা আমাকে প্রিন্ট করতে হবে। অর্থাৎ এই তালিকাটা আগে প্রিন্ট করে নিব, দোকানে যে বললেই হবে, নিজে করলেও হবে। একটা তালিকা আছে কোন কোন ভার্সিটি পেয়েছে, সেই তালিকাটি একটু আগে দেখিয়েছে, কিন্তু সেই তালিকাটাকে প্রিন্ট করব, মানে কোন ভার্সিটির কোন কোন সাবজেক্ট আমার জিএসটির রেজাল্ট অনুযায়ী আমি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছে। কারণ আমার জিএসটির যে মার্কস আছে, আমার ইংলিশের মার্কস আছে, বাংলার মার্কস আছে, এই সমস্ত মার্কসের বিভিন্ন শর্ত ছিল। এখন আমাকে এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না, কারণ জিএসটি অলরেডি বাছাই করে আমার জন্য আমি যে সকল সাবজেক্টের জন্য যোগ্য সেই সাবজেক্টগুলো একটা লিস্ট করে দিয়েছে। সেইটা হচ্ছে এই যে বাম পাশে ভিউ এলিজেবল সাবজেক্ট বলে যে জায়গাটা আছে, সেইখানটায় কিন্তু ক্লিক করলেই পুরো সাবজেক্ট লিস্টটা দেখাবে। আমাদের নির্দেশনায় কিন্তু বলতেছে যে প্রথমেই এই মানে লিস্টটা একবার দেখে নিতে হবে। এখন দেখে নিলে ভাই এতগুলো ভার্সিটির এতগুলো সাবজেক্ট আমরা কি মনে রাখতে পারবো না। সো একটু কষ্ট করে এটা একটু প্রিন্ট করে নিব। নেওয়ার পরে কি করতে হবে আমরা একটু দেখি। যদি কারোর কোঠা থাকে তাহলে কিভাবে করতে হবে সেটাও একটু বলা আছে। আমরা ভিডিওটি কন্টিনিউ করতেছি, ঠিক আছে? দেখতে পাবে। ওকে, ঠিক আছে, আমরা এখানে দেখি এরপরে কি প্রথমেই করতে হবে। আমরা ভিউ এলিজিবল সাবজেক্ট এখানে দিলে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে বিভিন্ন সাবজেক্টগুলি পেয়েছে, বিভিন্ন বিভাগের জন্য এলিজিবল হয়েছে এই শিক্ষার্থী, সেগুলির একটা তালিকা দেখা যাবে। এটা আগে থেকে দেখে শিক্ষার্থীরা নিজেরা ঠিক করতে পারে যে কোন বিষয়গুলি বা কোন বিভাগগুলি কিভাবে কোন সিকোয়েন্সে প্রদান করলে তার জন্য সুবিধা হবে। এই জন্য এটা দেখে নেওয়ার পর এরপরে আসে কোটার বিষয়। কোটা যদি কারো থাকে তাহলে এই কোটার এখানে অ্যাড কোটার জায়গায় বিভিন্ন রকমের কোটার তথ্য প্রদান করতে হবে। যেমন মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রমাণপত্র আপলোড করতে হবে, তারপরে চাইল্ড অথবা গ্র্যান্ড চাইল্ড যে কোনো একটা সিলেক্ট করতে হবে, আর ফ্রিডম ফাইটার নাম্বারটা প্রদান করতে হবে। এখন এটা সব শেষ হলে আমরা এখন যেতে পারি বিভাগ পছন্দক্রম, অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস। এখানে আসলে আমরা দেখতে পাবো এলিজিবল সাবজেক্ট লিস্ট। এখানে অল ইউনিভার্সিটি আছে, অর্থাৎ এখানে জিএসটি গুচ্ছভুক্ত যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলি ইনক্লুড করা আছে এখানে। এখন এখান থেকে দুইভাবে আমরা আমাদের বিভাগগুলি পছন্দ করতে পারি। প্রথমে আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় আমরা সিলেক্ট করতে পারি। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী কি কি বিভাগ পেয়েছে, এই বিভাগগুলি পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো ঠিক আছে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশকে প্রথমে চয়েস দিতে পারি। একটা জিনিস জানা দরকার যে এখানে যে নাম্বারটা দেখা যাবে এই মুহূর্তে এখানকার যে কোনো বিভাগ পছন্দক্রমে যোগ করলে এই অ্যারো কি এর মাধ্যমে, তাহলে এই বিভাগটা এই নম্বরের সিকোয়েন্সে থাকবে। অর্থাৎ এখন যে কোনো বিভাগ আমি পছন্দক্রমে আচ্ছা, একটুখানি পজ করি এখানটায়। এখানে একজন প্রশ্ন করছে, ভাইয়া কিছু সাবজেক্টে স্টার দেওয়া সেগুলো কি দেওয়া যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ। স্টার দেওয়া যে সাবজেক্টগুলো, এগুলো যার যেই সাবজেক্টে স্টার দেখাবে পাশে স্টার দেওয়া আছে, স্টার দেওয়া মানে হচ্ছে হলো এই সাবজেক্টটা আপনি পাবেন যদি আপনার কোনো কোঠা থাকে। এটা হতে পারে মুক্তিযোদ্ধা কোঠা, এটা হতে পারে উপজাতি কোঠা, এটা হতে পারে প্রতিবন্ধী কোঠা, এটা হতে পারে খেলোয়াড় কোঠা। এগুলো কোঠার জন্য আপনি যদি হন তাহলে বিবেচিত। আর যদি আপনার কোনো কোঠা না থাকে তাহলে স্টার দেওয়া সাবজেক্টগুলো আপনার জন্য নয়। সো ওইগুলো কিন্তু চয়েস লিস্টে আনা যাবে না। আমি আবারও কথাটা বলতেছি, কিছু কিছু ওই যে যেখানে আমাদের এলিজিবল সাবজেক্টের লিস্ট ছিল সেইখানটায় কিন্তু অনেকগুলো সাবজেক্টের পাশে স্টার চিহ্ন দেখা যাচ্ছিল।
এই স্টার চিহ্ন থাকার মানে হচ্ছে এই সাবজেক্টটি আপনি পাবেন যদি আপনার কোঠা থাকে, বা পাইতে পারেন, সম্ভাবনা আছে যদি আপনি কোঠা থাকেন। আর যদি আপনার কোনো কোঠা না থাকে তাহলে এই সাবজেক্টটি আপনি কোনোভাবেই পাবেন না। সো যাদের কোঠা আছে তারা কোঠার ফাইল আপলোড করতে হবে, আর তখন এই সাবজেক্টগুলো চয়েস দিলে আপনার পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আর এই মুহূর্তে আমরা যেখানটায় আসি সেটা হইতেছে হলো একটা ভার্সিটির সাবজেক্টগুলো চয়েস দেওয়ার লিস্ট। তো এইখানে আমরা জগন্নাথ ভার্সিটি সিলেক্ট করেছি, করে সেখানকার সাবজেক্টগুলো দিচ্ছি। বাট এই কাজটা আমি কোন ভার্সিটির কোন সাবজেক্টটা কোথায় দিব এইটাই আমি হোমওয়ার্ক করতে বলেছি। কিভাবে করব সেটা আমি একটু পরে দেখাবো। সো এইখানে এসে আমরা তখন কি করব, আমাদের সাবজেক্টগুলো চয়েস দিব, যে হচ্ছে জগন্নাথ ভার্সিটির এই সাবজেক্ট 1 নাম্বার, তারপরে নজরুল বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা 2 নাম্বার, তারপরে আবার জগন্নাথ ভার্সিটির অমুক সাবজেক্টটা 3 নাম্বার, তারপরে শাহজালাল ইউনিভার্সিটির এই সাবজেক্টটা 4 নাম্বার। এইভাবে আমি সাবজেক্টগুলো চয়েস দিব। তবে এগুলো আগে হোমওয়ার্ক করে নিতে হবে, না হলে এখানে এসে কাজ করতে গেলে একটা চয়েস ফর্ম ফিল আপ করতে পারি, সারাদিন পার হয়ে যেতে পারে। ইকোনমিক্স কোন কোন বিশ্ববিদ্যালয়ে আছে? আমার অনেকগুলি বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স আছে। তাহলে আমি ঠিক আছে, প্রথমে আমি এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, এটা এখন 6 নাম্বার চয়েসে চলে গেল। এরপরে আমি দিতে ভিডিওটা চাই প্লে করো। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা 7 নাম্বারে। এখন আমার মনে হলো যে ঠিক আছে, এটা 7 নাম্বারে না দিয়ে একটু উপরে দিতে পারি কিনা। তার জন্য এই পাশের বাটনটি আছে, এখানে যদি আমরা দেই তাহলে আমি কত নাম্বার পজিশনে এই এই ইকোনমিক্সটা অর্থাৎ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ইকোনমিক্সটা যোগ করতে চাই। আমি ধরে নিলাম এটা আমি 4 নাম্বারে যোগ করতে চাই। তাহলে এটা দেখেন 4 নাম্বারে এটা অ্যাড হয়ে গেল। এরপরে আমার টোটাল সাবজেক্ট তৈরি হয়েছে 60টা। আর আমার এখানে এখন যদি কোনো সাবজেক্ট আমি চয়েস দিই তাহলে এখানে কততে যাবে, এটা 7টা হয়েছে, এখন এটা 8টা যাবে। তবে একটি জিনিস মাথায় রাখা দরকার, যে কোনো বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিতে শুরু করলে সেটারগুলি যে প্রথম দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। আমরা যে কোনো সিকোয়েন্সে নিজের পছন্দ মতো আমরা বিভাগগুলি দিতে পারি। ওকে, তাহলে এখন আমি অন্য বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট করতে পারি। সাপোজ আমি দেখি হাজী দানেশে আমার কি কি সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলি আছে। তাহলে আমি এখন ম্যানেজমেন্ট হয়তো দিলাম, তাহলে সাবজেক্টটা এখানে কত নাম্বারে, 8 নাম্বারে আসলো। এরপরে আমি মনে হলো যে ঠিক আছে, আমি দেখি সবগুলি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমার সোশিওলজি কোথায় কোথায় আছে, সোশিওলজি কোথায় কোথায় আছে। অনেকগুলি, কয়েকটা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি আছে। ওকে, তাহলে আমি এখান থেকে হয়তোবা আমি দিতে পারি খুলনা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজি আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে আমি সোশিওলজি দিলাম। এরপরে আমি দেখলাম যে পলিটিক্যাল সায়েন্স কোথায় কোথায় আছে। পলিটিক্যাল সায়েন্স আছে অনেকগুলি বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয় দিলাম। এরপরে আমি ইসলাম বিশ্ববিদ্যালয় আর কি সাবজেক্ট আছে সেটা আমি দেখতে পারি। তাহলে আর কি কি সাবজেক্ট, ইংলিশ আছে, তাহলে আমি ইংলিশ দিলাম। ওকে, এখন এখানে এসে আমার কিন্তু আরো কিছু সুবিধা দেওয়া আছে। যেমন আমি মনে করতে পারি যে ঠিক আছে, হাজী দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় যে সাবজেক্টটা, সেটা আমি আসলে সিরিয়ালটা একটু চেঞ্জ করতে চাই, এটা আমি একটু উপরে দিতে চাই। আমি এখন আছে 8 নাম্বারে, আমি এটা 6 নাম্বারে দিতে চাই। দেন আমরা এটা 6 নাম্বারে দিলাম এবং দেখেন এটা 6 নাম্বারে চলে আসছে, বাকিগুলি অটোমেটিক্যালি নিচে চলে যাবে। এখন আবার মনে হতে পারে যে ঠিক আছে, আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা আমি আসলে নিতে চাই না, তাহলে এটা আমরা রিমুভ করে দিতে পারি। এখান থেকে রিমুভ হয়ে গেল। এরপরে এরকমও হতে পারে যে ঠিক আছে, আমি সাস্টের থেকে 2টা সাবজেক্ট আমার এখানে অ্যাড করা আছে, আমি কোনো সাবজেক্ট কোনো সাস্টে অ্যাপ্লাই করতে চাই না, তাও আমরা রিমুভ অল ফ্রম সাস্ট, অর্থাৎ এটা দিলে আমাদের সাস্টের সব কিছু এখান থেকে রিমুভ হয়ে যাবে, তাহলে সাস্ট আর নাই। ওকে, তাহলে এখন আমার টোটাল কতটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে 1 2 3 4 5টা বিশ্ববিদ্যালয়। তাহলে 5টা বিশ্ববিদ্যালয়ের জন্য 5 5 25। এখন আমি হয়তো মনে হলো যে সব বিশ্ববিদ্যালয়ে দেখি মিউজিক কোথায় আছে, মিউজিক আমি দিতে চাই। তাহলে মিউজিক কোথায় কোথায় আছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। তাহলে আমি জগন্নাথে আমি মিউজিক দিলাম এটা লাস্টে। এবং মিউজিক দিলে আরেকটা যেটা হবে সেটা হলো যে মিউজিকের জন্য প্র্যাকটিক্যাল এক্সাম হবে এবং তার জন্য 300 টাকা যোগ হয়ে গেছে। তাহলে 5টা বিশ্ববিদ্যালয় ছিল, 5 5 2500 আর 300, এই মিলে 2800 টাকা ডিউ হয়েছে।
এখন আমি মেক পেমেন্ট করতে পারি, অর্থাৎ এই মুহূর্তে পেমেন্ট করতে পারি, অথবা আমি সেভ অ্যান্ড পে লেটার, আমি পরবর্তীতে পেমেন্ট করার জন্য রাখতে পারি। তো ঠিক আছে, আমরা এই মুহূর্তে যদি পেমেন্ট করতে যাই তাহলে আমাকে লিস্টটা আরেকবার দেখাবে। দেখানোর পরে আমরা মেক পেমেন্ট দিয়ে দিলে আমার এখানে চলে আসলো আমাদের পেমেন্টের জায়গায়। আমি মোবাইল ব্যাংকিং করে আমরা পেমেন্ট করলাম, এটা ডেমো সাইট, সো পেমেন্ট করলে সমস্যা নাই। এখানে আমার পেমেন্ট হয়ে গেল। পেমেন্ট হয়ে গেলে আমার চলে গেল আমার স্টুডেন্ট প্যানেলে। স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পরে আমার শেষ। এখন আমি এখান থেকে ভিউ সাবজেক্ট লিস্ট দেখলে আমি আবার এই লিস্টগুলি দেখতে পাবো। তারপরে আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আবার যদি পরবর্তীতে আমি আবারও সাবজেক্ট চয়েস দিতে চাই তাহলে দেখেন এখানে আপডেট সাবজেক্ট চয়েস আসছে। আগে যেটা ছিল অ্যাপ্লাই, যেহেতু আমরা অ্যাপ্লাই অলরেডি একবার করে ফেলেছি, সো এখানে আপডেট সাবজেক্ট চয়েস, এটা করলে আমরা মোটামুটি পরবর্তীতে আবার ঢুকে আমরা আবারও এই কাজটি করতে পারি। তো এই মোটামুটি আমাদের যেটা সিস্টেম বা সফটওয়্যার, সেখানে এরকম ভাবে আমাদেরকে সাবজেক্ট চয়েসগুলি দিতে হবে। আর আমাদের কিন্তু গাইডলাইন যেটা আছে, গাইডলাইনে কিন্তু পরিষ্কারভাবে সব কিছু বর্ণনা করা আছে। আপনারা সাবজেক্ট চয়েস দেওয়ার আগে বা ইউনিভার্সিটিগুলিতে অ্যাপ্লাই করার আগে গাইডলাইনটা পড়ে নেবেন আর এই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এখন কথা হলো যে আমরা সবাই তো ভিডিওটা দেখেছি, তাই না? কিভাবে চয়েস লিস্ট দিতে হয়, মানে চয়েস ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হয়, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণটা কিভাবে বাতিল করতে হয়, কিভাবে সাবজেক্টগুলোকে উপর নিচে আগে পিছে করতে হয়। এবং আমরা দেখতে পেলাম যে আমরা যদি কেউ চয়েস লিস্ট দিয়েও থাকি তাহলেও কিন্তু আপডেট করার সুযোগটা এখানে রয়েছে, সো টেনশন করার কোনো কারণ নেই। এখন কথা হলো যে আমি আসলে চয়েসটা দিব কি করে? ওরা তো একটা র্যান্ডম একটা দেখাই দিল যে আপনি প্রথমে এটা দিবেন, ওটা দিবেন, হ্যান দিবেন, ত্যান দিবেন, বাট আমাদের তো একটা অবস্থান আছে, আমাদের একটা পজিশন আছে, আমাদের একটা মার্কস আছে, এবং তারপরে হচ্ছে আমাদের একটা পার্সোনাল পছন্দ আছে যে আমি এই সাবজেক্টে পড়বো, এইটাই পড়বো না, বা এই ধরনের কিছু একটা। তো এখানে দুইটা প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন হলো জাহিদুল ইসলাম বাপ্পি বলছে, ভাইয়া এক ভার্সিটি থেকে কি আরেক ভার্সিটিতে মাইগ্রেশন হবে? এই বছরে সেটাই চালু করা হয়েছে। তার মানে আমরা গুচ্ছতে চয়েস দেওয়ার পরে যে ভার্সিটির চয়েস দিলাম, যদি এই ভার্সিটির উপরে অন্য কোনো ভার্সিটির চয়েস আমার থাকে, আমার বেশি পছন্দের ভার্সিটির উপরে থাকে, তাহলে আমি এক ভার্সিটি থেকে আরেক ভার্সিটিতে মাইগ্রেশন হয়ে যাওয়ার সুযোগ আছে। যদি আমার চয়েস লিস্টে টপে আরো কেউ থাকে, আমি নিচের থেকে একটা কিছু পেয়েছি, উপরে আরো কিছু ছিল, সো আমি সেটাই পেতে পারি। অর্থাৎ এক ভার্সিটি থেকে আরেক ভার্সিটি মাইগ্রেশন হতে পারে। তারপরে নুসরাত ইতি বলতেছে যে ভাইয়া 16কে ফ্রিডম ফাইটার কোঠা আছে, তাহলে এটাতে হবে কিনা ভাই? হ্যাঁ, 16কে যেহেতু আছে, ফ্রিডম ফাইটার কোঠাও আছে, সো এটা দিয়ে হওয়ার সুযোগ আছে। 16কে দিয়ে এমনিতেই হয়তো বা নিচের দিকে দু একটা সাবজেক্ট হয়ে যেত। তো যেহেতু ফ্রিডম ফাইটার কোঠাও আছে, কোথাও না কোথাও মোটামুটি লেভেলের, মানে মধ্যম লেভেলের একটা সাবজেক্ট এসে যাবে বলে আমি বিশ্বাস করি। সো ইতি আশা করি বিষয়টা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি চয়েস লিস্টটা কিভাবে দিব, মানে আমি যে পছন্দটা করব এক নম্বর কোন সাবজেক্ট দিব, কিভাবে দেব, সেইটার জন্য আমি একটা অ্যানালাইসিস এখানে নিয়ে এসেছি। এই অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অ্যানালাইসিসটা দেওয়ার আগে আমার একটা, মানে আমার উপলব্ধি হয়েছে। আমার একজন ছাত্র এখানে হয়তো বা লাইভ দেখতেছে, ওমর ফারুক। সো সে হচ্ছে একটা চয়েস ফর্ম ফিল আপ করেছে, এবং সে চয়েস লিস্ট দেওয়ার পরে সে আমাকে চয়েসটা দেখিয়েছে, জানি না এখন আপডেট করছে কিনা। তো ওইটা দেখার পরে আমার উপলব্ধি হলো যে আসলে এই বিষয়টা ক্লিয়ার না করলে অনেকেই বিপদে পড়তে পারে। তো আমি সেটা ক্লিয়ার করব। আমার পজিশন 1614। আচ্ছা, ওকে, সাস্টে ইংলিশ বা ইকোনমিক্স আসতে পারে কিনা? ভাইয়া, এই বিষয়টা আমার পক্ষে বলা আসলে খুবই কঠিন, আসবে কি আসবে না। আমি বলতে পারি সম্ভাব্য সাবজেক্ট কি হতে পারে, এরকম সম্ভাব্য সাবজেক্টগুলো থেকে আমাকে অনেকগুলো চয়েস দিয়ে রাখতে হবে, তারপরে সেখান থেকে কি আসবে এটা পরের কথা। আমরা হয়তো বলতে পারি যে 1 নম্বর জগন্নাথ, 2 নম্বর অমুক ভার্সিটি, 3 নম্বর অমুক ভার্সিটি, কিন্তু আসলে কোন ভার্সিটি 1 নম্বর হবে ডিপেন্ড করবে কোন ভার্সিটির কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি মানুষ চয়েস করেছে, সবচেয়ে বেশি মানুষ পছন্দ করেছে, তার উপরে ভিত্তি করে হবে। সেটা তো আমি একা বলতে পারবো না ভাই। এই বছরে যারা চান্স পেয়েছে তারা যখন চয়েস ফর্মটা ফিল আপ করবে, তার উপরে ভিত্তি করে র্যাঙ্কিং হবে। সবচেয়ে হয়তো এমন হলো যে সবচেয়ে বেশি মানুষ চয়েস করছে জগন্নাথের ল, তাহলে জগন্নাথের ল 1 নম্বর হলো। দ্বিতীয়দের সবচেয়ে বেশি চয়েস করেছে হলো ইসলামী ইউনিভার্সিটির ল, 2 নম্বরটি ইসলামী ইউনিভার্সিটির ল হয়ে গেল। এইভাবে সাবজেক্ট ওয়াইজ র্যাঙ্কিং হবে, ভার্সিটি ওয়াইজ ভেবে লাভ নাই। ফলে শাহজালালে কোন সাবজেক্ট আছে সেটা র্যাঙ্কিংয়ে কত নম্বরে যাচ্ছে, এবং সেই মাফিক সেটা আপনার পছন্দের কত নম্বরে আছে, এই সব কিছু মিলাই কিন্তু এটা হবে। সো এটা বলা একটু মুশকিল আর কি, ঠিক আছে?
আচ্ছা, এখন সিরিয়ালের যে কোনো একটা সাবজেক্ট আশা করতেছে ভাই, এখন কোন এখন এটাই আমি বলতে চাচ্ছিলাম, এই যে জগন্নাথ ভার্সিটিতে চয়েস দিয়েছে ওমর ফারুক, সেটা চয়েস লিস্ট আমাকে দিয়েছিল, আমি কোনো মতামত ওখানে আসলে দেই নাই, কারণ আমার মনে হয়েছে এটা দেখানো দরকার। তো এই হলো আমাদের জগন্নাথ ভার্সিটির অবস্থা। এটা হলো সায়েন্সের জন্য, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য সিট, তারপরে এটা হচ্ছে আর্টসের জন্য সিট, এটা হলো কমার্সের জন্য সিট, ঠিক আছে। তো আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। ওমর ফারুক সে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। কোন ব্যাকগ্রাউন্ড থেকে? কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, ওকে। সো এখন সে চয়েস দিছে হচ্ছে কমার্সের সবগুলো সাবজেক্ট। কমার্সের সাবজেক্ট কয়টা? ওখানে কমার্সের 4টা বা 5টা সাবজেক্ট আছে, সবগুলো চয়েস দিয়েছে, ওকে। এরপরে মাওলানা ভাসানীর 2টা চয়েস দিছে, ওকে। এখন আমি যদি এখানে দেখাই কমার্সের যে সিট সংখ্যা, কমার্সের টোটাল সিট সংখ্যা 610টা, কিন্তু ও তো চয়েস দিছে শুধু কমার্সের সাবজেক্টগুলো। তাহলে কমার্সের সাবজেক্টগুলোতে ওর সিট কিন্তু মাত্র 460টা। ওর সিট কয়টা? মাত্র 460টা। ওর পজিশন কত? ওর পজিশন হচ্ছে 762। এটা ভালো করে দেখি বিষয়টা কেমন হয়েছে। ওর পজিশন হলো 762। তাহলে এইখানে সিট যদি 460টা হয়, এই 460টার মধ্যে যদি প্রায় 300 জনের মতন ভর্তি না হয়, তাহলে এই 762তে যাওয়ার সুযোগ আছে। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা আমি জানি না, একটু কমেন্টে বলতে হবে। তার মানে অ্যারাউন্ড ওর উপরের প্রায় অর্ধেকেরও বেশি স্টুডেন্ট যদি জগন্নাথ এই কমার্সের সাবজেক্ট চয়েস না দেয় বা ভর্তি না হয়, তাহলেই শুধুমাত্র ওমর ফারুকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এরপরে ও করছে কি, আরো 2টা চয়েস দিছে মাওলানা ভাসানী থেকে। মাওলানা ভাসানী থেকে চয়েস দিছে 2টা, যেটার সিট হচ্ছে 52টা। তার মানে সর্বমোট 460 এবং 52, তার মানে 512টা সিটের জন্য সে হচ্ছে চয়েস ফর্ম ফিল আপ করেছে, আর কোনোটা দেয় নাই কিন্তু। তাহলে তার পজিশন 762। তার মানে সে কিন্তু 762টা পজিশনের জন্য মাত্র 512টা সিটের জন্য সে ফাইট করা শুরু করেছে। তার মানে কি, যদি তার উপরে মানুষজন ভর্তি না হয়, চয়েস না দেয়, ভাই কমার্সের স্টুডেন্ট জগন্নাথের অ্যাকাউন্টিং, জগন্নাথের ফিনান্স, মার্কেটিং, HRM এগুলো চয়েস দিবে না, এটা ভাই কেউ বিশ্বাস করে না ভাই। গুচ্ছে তারা টিকছে, এই 200, 250, 300 মানুষ চয়েসই দিল না, আর আমি এখান থেকে পেয়ে গেলাম, বিষয়টি এরকমের না। এখন কথা হলো, সে যদি এই সাবজেক্টগুলো না পায়, তাহলে সে মাওলানা ভাসানীর 2টা সাবজেক্ট দিচ্ছে, এগুলো পেয়ে যেতে পারে। কিন্তু এইখানে সিট সব মিলে 52টা ওদের জন্য, মানে কমার্সের থেকে যারা আসবে ওদের জন্য মাত্র 52টা সিট, 2 সাবজেক্টে কিন্তু। তার মানে যদি ওইখানে কোনো কারণে মিস হয়, ও কিন্তু এরপরে আর কোনো চয়েস দেয় নাই, এবং এরপরে আর চয়েস দেওয়ার কোনো সুযোগ আসবে কিনা গুচ্ছ এখনো কিন্তু বলে নাই। তাহলে এমন হতে পারে সে 762 পজিশন নিয়ে যদি কোনো কারণে জগন্নাথের কোনো সাবজেক্ট না পায়, মাওলানা ভাসানীতে যেহেতু অল্প করে সিট, 12-13টা করে 26টা করে সিট, তার মানে আলটিমেটলি দিন শেষে দেখা যাবে যে ওমর ফারুক হয়তোবা 762 পজিশন করেও কোনো ভার্সিটির কোনো সাবজেক্ট পেল না। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা একটু আমাকে জানাইতে হবে। ওমর ফারুক আমি রেফারেন্স হিসাবে দিচ্ছি, কারণ 28 তারিখ এখনো সময় আছে, মন খারাপ করার কোনো কারণ নাই। আসতেও পারে, আসবে না সেটা বলতেছি না, কিন্তু যদি না আসে এটাকে তো আর ফিরানো যাবে না, অর্থাৎ যা চয়েস দেওয়ার দিয়ে ফেলছে। সো আমাকে মাথায় রাখতে হবে যে আমি কতগুলো সিটের এগেনস্টে আমার পজিশন কত, আমি সেইখানে আবেদন করতেছি। 460টা কমার্সের জন্য কমার্সের সিট কিন্তু বেশি, বাট যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যাবে তাদের জন্য সিট 460টা। মানবিক থেকে যারা পরীক্ষা দিবে বা যারা সাবজেক্ট পেতে চায় জগন্নাথে, ওই অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং ওইগুলোর জন্য 145টা, আর সায়েন্স থেকে যারা পড়তে চায় তাদের জন্য 5টা সিট। তার মানে বোঝা যাচ্ছে এইখানে কিন্তু টোটাল সিট 610টা হলেও কিন্তু আলটিমেটলি শুধু কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু সিট হচ্ছে 460টা। তার মানে এখানে একটা ঝামেলা কিন্তু রয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাকে চয়েস দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমি কোন সাবজেক্টে চয়েস দিলাম। সো আমি একটা সাবজেক্টে চয়েস দিলাম, সেই সাবজেক্টে আমার সিট আছে হলো 100টা, ওকে। তাহলে আমাকে হিসাব করতে হবে। এরপরে আমি আরেকটা সাবজেক্টে চয়েস দিলাম, এখানে আছে 50টা। তার মানে আমি কতগুলো সিটের এগেনস্টে, সিট কিন্তু এতগুলো, কতগুলো সিটের এগেনস্টে আমি চয়েস দিচ্ছি এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। এমন তো হতে পারে যে কমার্সের যে সিটগুলো, সেই সিটগুলো হয়তো অতগুলো সিট সেখানে নাই। কেন নাই? কারণ আমি চয়েসই দিই নি, আমি চয়েস দিয়েছি শুধু অ্যাকাউন্টিং, একটা সাবজেক্ট চয়েস দিয়েছি। তাহলে ওই একটা সাবজেক্টের সিট কয়টা? 100টা। তাহলে আমি 100-র ভিতরে চিন্তা করব, আমার তো 460 ভেবে লাভ নাই। এইভাবে ভেবে আমাকে হিসাবটা করতে হবে। আমি আরো বিশ্লেষণ দিব, আশা করে বুঝতেই পারতেছি। যারা সায়েন্স, যদি জগন্নাথের চয়েস দিতে হয়, তাহলে সায়েন্সের জন্য
টোটাল সিট হচ্ছে 1145টা জগন্নাথে সায়েন্সের জন্য। সেই সিটটা সায়েন্সের ইউনিটে আছে 880টা, সেই সিটটা কমার্সের আর্টসের ইউনিটে আছে 245টা। মানে সায়েন্স যদি চায় আর্টসের সাবজেক্টে পড়বে তার জন্য কিন্তু 245টা সিট আছে। সায়েন্স যদি চায় কমার্সের সাবজেক্টে পড়বে তার জন্য 60টা সিট আছে। ওই যে বললাম ফিনান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং এইগুলোর 60টা সিট কিন্তু সায়েন্স নিয়ে গেছে ভাই। ওইটা কমার্স থেকে পাবে না কেউ, ওটা সায়েন্স থেকে পাবে। আবার দেখি আর্টসের ভিতরে সি ইউনিট থেকে 60টা সিট আছে। এই 60টা কিন্তু কার? এই 60টা কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টের, ফিনান্সের, মার্কেটিং এর। কে নিয়ে চলে গেছে? নিয়ে চলে গেছে হচ্ছে মানবিকের লোকজন। তার মানে এইগুলো মানবিকের ছাত্রছাত্রীরা পাবে। সো কমার্স থেকে পাবে কয়জন? কয়টা? 460টা। এই অ্যানালাইসিসটা কিন্তু কোথাও দেওয়া নাই ভাই। এই জন্যই আমরা সবাই মিস্টেক করে যাচ্ছি। চয়েস আমরা ভাবতেছি যে আমার সিট তো এখানে 1145টা, তাহলে তো আমার পজিশন কত? আমার পজিশন 900, তাহলে আমি নির্ঘাত জগন্নাথে পেয়ে যাব। কিন্তু জগন্নাথে সায়েন্স থেকে সিট তো ভাই 880, তাহলে আমার পজিশন 900 হলে পাওয়ার সম্ভাবনা কমে গেছে। এটা তো মানে বোকাও বুঝতে পারে ভাই, ঠিক না? ওকে, সো ভাই আমি 33 পেয়েছি, আমি কি সাবজেক্ট পাবো? আচ্ছা, এইটা আসলে বলা মুশকিল, আমি এটা একটু পরে কথা বলতেছি ভাইয়া। ফার্স্ট টাইমে যদি আমি দুই একটা চয়েস দেই, বাই চান্স কোনো সাবজেক্ট আসে নাই, পরে কি আবার ভার্সিটি চয়েস দিতে পারবো? আমার দৃঢ় বিশ্বাস জিএসটি এইবার সেকেন্ড বার আবারও চয়েস দেওয়ার কোনো সুযোগ দিবে না, সম্ভবত দিবে না। এই ধরনের কোনো নির্দেশনা নাই। আমি তো ভিডিওটা দেখালাম, সেখানেও কোনো কিছু বলা নাই যে আমাদের প্রথম মেরিট লিস্ট দেওয়ার পরে আবার চয়েস দেওয়ার সুযোগ থাকবে। চয়েস দেওয়ার সুযোগ একবারই থাকবে। সো আমাকে প্রথমবারই যা করার করতে হবে। আমি মোটামুটি নিশ্চিত যে এই সিস্টেমে, মানে আমি যেহেতু নিজে একজন সফটওয়্যার ডেভেলপার, আমি সফটওয়্যার ডেভেলপ করি, একই সাথে আমি জানি যে সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতেছে, সবকিছু মিলায়ে আমার কাছে মনে হয় এই সিস্টেমটা ওয়ান টাইম। তার মানে আমি একবার চয়েস দিব, এরপর সেই চয়েস অনুযায়ী সাবজেক্ট অটোমেটিকভাবে মাইগ্রেশন হতে থাকবে। আমি বিভিন্নভাবে সাবজেক্ট আমার সামনে আসতে থাকবে। নিশ্চয়ন করলে ইয়েস করে দিলে ইয়েস হয়ে যাবে, আর নো যদি ইয়েস না করি, টাকা জমা না দেই, তাহলে এটা বাতিল হয়ে যাবে, পরের জন্য এসে ওই জায়গাটা দখল করে নেবে। ফলে আমার মনে হয়, আমি দৃঢ় বিশ্বাস যে আমার এরপরে আর চয়েস দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সো আমি একটা দুটা দিয়ে রাখলাম, এটা গত বছরের সিস্টেম ছিল ভাই, এই বছরের না। সো এই জায়গাটাতে আমাদের মিস্টেক হচ্ছে। আমি তো বারবার বলতেছি, গত বছরে আমি একটা সাবজেক্ট পেলাম না, আমি ভর্তি হলাম না, বসে থাকলাম, তার মানে আমি পরের সাবজেক্ট পাওয়ার অপেক্ষায় আছি। ওকে, এটা গত বছরে ছিল, এই বছরে এই সিস্টেমটা সম্ভবত হবে না। সো অবশ্যই মাথায় রাখতে হবে। 15কে পজিশন থেকে সাবজেক্ট অবশ্যই আসতে পারে ভাই, অবশ্যই আসতে পারে। সো এইটা ছিল জগন্নাথ ভার্সিটির একটা গ্রস হিসাব। তার মানে মানবিকের জন্য আমরা 950টা সিট পাচ্ছি। তার ভিতরে মানবিকের ইউনিটেই আছে 880টা, অর্থাৎ মানবিকের যে ইউনিটটা জগন্নাথে বি ইউনিট, সেখানে 880টা আসন আছে ল, ইকোনমিক্স, ইংলিশ এ ধরনের সাবজেক্টের জন্য। আবার কমার্সের ইউনিটেও কিন্তু মানবিক থেকে যাইতে পারবে, কমার্সের ইউনিটে সিট আছে 60টা। আর সায়েন্সের ইউনিটেও কিন্তু মানবিক কিন্তু সায়েন্সের ইউনিটেও পড়তে পারবে, সেখানে সিট আছে 15টা। এই জিনিসগুলো মানুষ ভুলে যায়। তাহলে সায়েন্সের যে 15টা সিট আছে, হয়তোবা সেখানে সাবজেক্ট আছে মনোবিজ্ঞান, হতে পারে সেটা ভূগোল, পরিসংখ্যান, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু সায়েন্স থেকে এসছে। ফলে এই সাবজেক্টগুলো কিন্তু অনেক সময় মানবিকের স্টুডেন্টরা মাথায় ক্যাচ করবে না, ফলে এইগুলো চয়েস দিবে না, এইগুলো চয়েস দিবে না। কিন্তু এইগুলোই কিন্তু তখন ফাঁকা থাকবে। কেন ফাঁকা থাকবে? কারণ সিটটা তো মূলত কমার্সের সাবজেক্টের, বিবিএ, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এইগুলোর সাবজেক্ট। সো মানবিক থেকে এখানে যেতে পারে। সেম কাহিনী কমার্সের যে স্টুডেন্টরা 460, যেমন ওমর ফারুকের কথা, সে কিন্তু চাইলেই মানবিকের সাবজেক্টগুলো চয়েস দিতে পারতো, কারণ কমার্স থেকে মানবিকের সাবজেক্টগুলোতে 145টা সিট আছে। ডিপেন্ড করবে এই সাবজেক্টগুলোর ভিতরে কোন কোন সাবজেক্ট ওই এলিজিবল লিস্টে দেখা যাচ্ছে। টোটাল সিট 145টা, এর মানে এটা না যে আমার জন্য 145। আমার জন্য যে কটা সাবজেক্ট আছে, ওই কটা সাবজেক্টের কয়টা করে সিট আছে, সেই সিট অনুযায়ী হিসাব করতে হবে যে আসলে বি ইউনিটে আমার জন্য আরো কয়টা সিট আছে। তাহলে জগন্নাথ ভার্সিটিতে আমি কমার্সের হলেও আমি কিন্তু এখানেও আবেদন করতে পারি। কমার্সের একটা স্টুডেন্টের জন্য কিন্তু সায়েন্সের সাবজেক্টেও 5টা সিট আছে। এখন যদি ওই সাবজেক্ট আমি পাওয়ার যোগ্য হই, তাহলে এলিজিবল লিস্টে ওই সাবজেক্টের নামটা আছে, ফলে আমি তখন ওখানে আবেদন করতে পারি। 5টা সাবজেক্ট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণটা কি জানো? কারণটা হচ্ছে এই জগন্নাথ ভার্সিটিতে আমি যদি একটা সাবজেক্টকে চয়েস দিয়ে থাকি, তাহলেই কিন্তু আমাকে 500 টাকা পেমেন্ট করতে হবে। আমি যদি সব সাবজেক্টে চয়েস দেই, তাহলে ওই 500 টাকাই চয়েস পেমেন্ট করতে হবে, টাকা তো আর বেশি লাগতেছে না। তাহলে এই সাবজেক্টগুলো দিয়ে রাখলে সমস্যাটা কোথায়? আমি কি বুঝাতে পারছি বিষয়টা? তো একটু কমেন্টে জানাতে হবে ভাই, বিষয়টা বুঝতে পারছি কিনা। বিষয়টা বুঝতে পারছি স্যার, মাইগ্রেশনে ইউনিভার্সিটি চেঞ্জ হওয়ার বিষয়টা আরেকটু বুঝিয়ে দেন। আমি এটা নিয়ে একটু পরে আবার কথা বলবো ভাই, আগে এই বিষয়গুলো আগে বুঝি যে আসলে সিটগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আমাদের গুচ্ছে যে 24টা বিশ্ববিদ্যালয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট অনুযায়ী
অর্থাৎ কোন সাবজেক্টে কয়টা সিট সায়েন্সের, কয়টা আর্টসের, কয়টা কমার্সের, এই সম্পর্কিত যে পিডিএফ গুলো আছে এই সবগুলো আমি একসাথে কালেকশন করে রাখছি। আমি এইগুলো সব হয়তোবা আমাদের এই আমাদের লাইভের কমেন্টে দিয়ে দিব। যখন যার যেটা দরকার হবে সেই ভার্সিটি পিডিএফটা ওপেন করে দেখে নিতে হবে, ঠিক আছে? আমি সবগুলো এখানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা, এখন দেখি এই বিভাগওয়ারি ভাগটা, এইরকম একটা তালিকা আমি দিয়ে দিব যে কোন সাবজেক্টের জন্য কয়টা করে সিট আছে। লক্ষ্য করি এইখানে যদি তাকাই, এইখানে মোট সিট কিন্তু 80। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের জন্য মোট আসন হচ্ছে 860টা। এই যে 860টা, এখান থেকে বিজ্ঞান নিবে হচ্ছে 840টা। তার মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে ওরা 840টা সিট পাবে। কিন্তু মানবিক থেকেও কিন্তু সায়েন্সের সিট পাবে 15টা, কমার্স থেকে পাবে হচ্ছে 5টা, যেটা একটু আগে দেখছি আর কি। এবং কোন সাবজেক্টে পাবে বোঝা গেছে কিনা? একটা মাত্র সাবজেক্ট এখানে আছে, সেটা হলো ভূগোল ও পরিবেশ। তার মানে ভূগোল ও পরিবেশে সায়েন্স থেকে ভর্তি হবে 60 জন, মানবিক থেকে 15 জন। সো যারা মানবিকে তারা যদি মনে করি সায়েন্সের এই সাবজেক্টটা আমি পড়তে চাই, যারা একটু পিছনের দিকে তাদের কথা বলতেছি, অর্থাৎ যারা 7000 8000 বা এরকম লাস্টের দিকে আছে কিন্তু আমি জগন্নাথে পড়তে চাই, আমি ঢাকায় থাকতে চাই, তাহলে তারা কিন্তু চাইলে ভূগোলটাকে তাদের চয়েস লিস্টে কোনো এক জায়গায় রাখতে পারে। কোন জায়গায় রাখবে আমি এটা একটু পরে বলবো, কিন্তু এক জায়গায় রাখার অপশন কিন্তু আছে। কারণ এই ভূগোলে কিন্তু আর্টস থেকে সিট আছে। ইভেন কমার্সও যদি মনে করে আমি জগন্নাথেই পড়বো, যেমন ওমর ফারুক যদি মনে করে আমি জগন্নাথেই পড়বো, যদি কোনো কারণে অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং না হয়, ভূগোল নিয়ে হলেও আমি জগন্নাথে পড়বো, দেন সেও কিন্তু চাইলে এখানে চয়েস দিতে পারে। যদিও 5টা সিট, তাকে তো এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না, চয়েস লিস্টে দিয়ে রাখলো, লাস্টে যে দিয়ে রাখলো, সমস্যা নাই তো। মাওলানা ভাসানী পর্যন্ত তার পছন্দ হয়েছে, ওকে, তাহলে তারপরে 7 নম্বর 6 নম্বর চয়েসটা হয়তো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ দিল, প্রবলেম তো হইতেছে না যদি এটা তার চয়েস লিস্টে এসে থাকে, ঠিক আছে? এলিজেবল আসে বিবিএ গুলোতে, আর আর্টসের ইকোনমিক্সের বাংলা, হ্যাঁ ওগুলোতে দিবা ভাই, ইকোনমিক্সের বাংলাটা না দেবো। এখন কমার্সের আর্টসেরটা দেখি এবার। আর্টসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে আর্টসের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে সিটগুলো লক্ষ্য করি, এখানে 80টা করে সিট আছে, কিন্তু এই 80টা সিটের মধ্যে 10টা সিট কিন্তু বিজ্ঞান থেকে পাবে। তার মানে সায়েন্সের একটা স্টুডেন্ট যদি মনে করে আমি বাংলা পড়বো, কে মনে করবে এটা ভাই? যে সায়েন্সের পিছনের দিকে আছে। তাহলে সে যদি মনে করে যে আমি সায়েন্সের সাবজেক্ট পাওয়া জগন্নাথে খুবই কঠিন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করি, তাহলে আমি হচ্ছে আর্টসের কোনো একটা সাবজেক্ট পড়ি, তাহলে সে কিন্তু চাইলে এখানে চয়েস দিতে পারবে, সে কিন্তু ইংরেজির এখানে চয়েস, এই সিটগুলো কিন্তু সায়েন্সের জন্য বরাদ্দ, অর্থাৎ সায়েন্সের জন্য যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য এটা বরাদ্দ। বোঝাই যাচ্ছে ল এর মধ্যে 80টা সিট, 80টার মধ্যে প্রায় অর্ধেকটাই কিন্তু সায়েন্সের, অর্ধেকটা হলো আর্টসের। তার মানে যারা আমরা সায়েন্স থেকে পড়াশোনা করছি তারা যদি মনে করি আমি জগন্নাথে লতে পড়তে চাই, তাহলে কিন্তু এইখানে অপশনটা খোলা আছে, অর্থাৎ খালি চয়েস দিলেই হবে। যদি চয়েস লিস্টে এটা এসে থাকে, এই সাবজেক্টে আসতে হবে, তো ওই যে এলিজেবল লিস্ট ওইখানে আসলে আমরা এটা দিতে পারি। সো প্রথম কথা হলো এলিজেবল লিস্টটাকে ডাউনলোড করতে হবে, যেটা আমি প্রথমেই দেখাইছি আজকে লাইভের প্রথমেই ভিডিওতে দেখানো ছিল যে এলিজেবল লিস্ট। ওই লিস্টের ভিতরে যে সাবজেক্টগুলো আছে সেটাই, আমি যদি সায়েন্স হই তাহলে সেই সাবজেক্টগুলোতে কয়টা করে সিট আগে দেখতে হবে, যদি আমি আর্টস হই তাহলে কয়টা করে সিট দেখতে হবে। এখন আমি যদি ভাবি লতে সিট 80টা, তাহলে তো হবে না ভাই, কারণ আমি মানবিকের হলে আমার জন্য লতে সিট কয়টা? 30টা। আমি সায়েন্সের হলে লতে সিট কয়টা? 30টা। আর আমি যদি কমার্সের হই তাতেও কিন্তু লতে সিট আছে কয়টা? 20টা। সো আমাকে এই 20টা ভাবতে হবে, 30টা ভাবতে হবে, নট আমি 80টা ভাববো। এই তালিকাটাই দরকার আমাদের, এবং এই তালিকার সবগুলো ভার্সিটির মানে যতগুলো গুচ্ছতে আছে সকল ভার্সিটির এই পিডিএফ গুলো আমি শেয়ার করে দিব। সেখান থেকে আমি কমেন্টে শেয়ার করা থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে রেখে দিতে হবে কাছে। চয়েস ফর্ম ফিল আপ করার সময় এটা লাগবে, ঠিক আছে ভাইয়া? কারেন্ট চলে গেছে, সিদরাতুল মুনতাহা। আচ্ছা, কারেন্ট চলে গেলে কিছু করার নাই, লাইভ পরেও দেখা যাবে। আর যারা ক্লাসটা দেখতেছি ভাই, এত কিপটা হলে চলবে না, এটা বন্ধু বান্ধবীকে মেনশন করতে হবে। হ্যাঁ, মালিহা বিনতে কামাল, স্যার এক ভার্সিটিতে সব সাবজেক্ট দিলে যে সাবজেক্ট আসবে ওটাই শুধু শো করবে? হ্যাঁ ভাই, এখন আমি বলি, এখন আমার যদি মনে হয় আমি ভাই জগন্নাথ ভার্সিটিতে পড়বো, তাহলে জগন্নাথ ভার্সিটির ভালো থেকে শুরু করে সবচেয়ে খারাপ, মানে সবচেয়ে টপ সাবজেক্ট থেকে সবচেয়ে মানে লোয়েস্ট যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা চয়েস দিয়ে দেব। এখন একটু ভেবে দেখি বিষয়টা এরকম যে আমি 1 নম্বর চয়েস দিলাম হচ্ছে ল, 2 নম্বর দিলাম অমক, 3 নম্বর দিলাম অমক, এভাবে দিয়ে দিয়ে সবার লাস্টে এসে দিলাম হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই সাবজেক্টে সবার লাস্টে দিলাম, ঠিক আছে? তার মানে জগন্নাথের পার্ট শেষ। এবার আমার মনে হলো যে আমি একটা কাজ করি, তাহলে নজরুলের ল দিয়ে রাখি, অথবা ওই ইসলামী ইউনিভার্সিটির লটাও দিয়ে রাখি, এরপরে দিলাম নজরুল ভার্সিটির ল। এইটা দেওয়া আর না দেওয়া একবার সমান কথা ভাই, কারণ যে স্টুডেন্টটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জগন্নাথের ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাবে না, সে কোনোভাবেই
কোনোভাবেই নজরুল বা ইসলামী ইউনিভার্সিটির ল সাবজেক্টটা পাবে না। তার কারণ ল সাবজেক্টটা নাম্বার 1 সাবজেক্ট, সে যেই ভার্সিটি থাক না কেন। সেই কারণে এই সাবজেক্ট দেওয়ার পরে ল না দেওয়াটাই আসলে আমার প্রেসক্রিপশন। সো যদি ল দিতে হয় তাহলে কি করতে হবে? প্রথম দিলাম জগন্নাথের ল, তারপরে দিলাম হয়তো বা ইসলামী ইউনিভার্সিটির ল, তারপরে দিলাম ওই কি বলে নজরুল বিশ্ববিদ্যালয়ের ল, অর্থাৎ ল গুলো সব আগে দিয়ে নিলাম। অর্থাৎ যে কোনো একটা ল আমি পাইলেই খুশি। যদি ল না পাই এরপর দ্বিতীয়টায় আসি। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো ভার্সিটি চয়েস করা ঠিক হবে না, সাবজেক্ট চয়েস করতে হবে। কারণ ল সাবজেক্টের যে স্কোপগুলো আছে আর একটা সাবজেক্টে সেই স্কোপ থাকবে না। সো আমার পার্সোনাল প্রেফারেন্স হলো আমরা সাবজেক্ট চয়েস করি, ভার্সিটি না। যে কোনো একটা ভার্সিটি হলেই হয়েছে, আমার ভালো সাবজেক্ট দরকার, এইটা হচ্ছে সবচেয়ে বেটার একটা বিষয়। আর যদি কারোর এতটাই আগ্রহ থাকে যে আমি ঢাকাতেই থাকবো, তাহলে সেটা আলাদা কথা ভাই, সেটা এক্সেপশনাল। বাট আই থিঙ্ক সাবজেক্টকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। ঠিক আছে, ওকে। সো আরো অনেকে দেখি কমেন্ট করতেছে, দেখি কে কি কমেন্ট করতেছে। আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। ভাই সব ভিডিওতে দেখলাম আইন এবং ভূমি আইন এই দুটোতে কোনো পার্থক্য নেই, দুটোতেই চাকরির সুযোগ সমান, এটা কি ঠিক? ভূমি আইন যে বিষয়টার সাথে আইনের একটু সমস্যা আছে। যারা ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে লতে, একটু খোঁজ নিলে তুমি বিষয়টা বুঝতে পারবা। কারণ ওখান থেকেই আমি তোমাদের বলছিলাম আমার একজন খুবই স্নেহধন্য একজন ছাত্র, যে সম্ভবত এখন বগুড়া বা এখানকার, বগুড়ারই হবে সম্ভবত, এখানকার হচ্ছে সম্ভবত জেলা জজ প্রবাবলি। সো সে হচ্ছে ওখান থেকে পড়াশোনা, সে বলছিল যে আমাদের লতে পাশ করলেই তো হবে না, পাশ করার পরে আমাদের হচ্ছে হলো বার কাউন্সিলে একটা পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পরে ওরা একটা নাম্বার দেয় এবং তারপরে আমরা হচ্ছে ল প্র্যাকটিস করার ক্ষমতা অর্জন করি। তো এই পরীক্ষাটাই ভালো করতে বা পরীক্ষায় দিতে যে এই যারা ল্যান্ড ল পড়ছে আর কি, ভূমি আইন, তারা ওইখানে যেটা সমস্যায় পড়ছে, বিকজ এটা ওদের সাথে কানেক্টেড না। কারণ এটা শুধুমাত্র ভূমি আইন নিয়ে পড়াশোনা হয়, আইন মানে তো পুরোটাই, আর ভূমি আইন মানে তার ভিতরে একটা পার্ট। ফলে ওই পরীক্ষায় তাদেরকে পার হতে অনেক কষ্ট করতে হয়েছে। সো এই কারণে আমার মনে হয় ল্যান্ড লটাকে আসলে ল্যান্ড ল ঠিক আছে ভাই, ল এর যে যে অপশনগুলো আছে, জুডিশিয়ারি, বিসিএস মানে বিজেএস যেটা, এগুলো সবই দেওয়া যাবে। কিন্তু আমি যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চাই তাহলে বার কাউন্সিলের অবশ্যই রেজিস্ট্রেশন লাগবে। ফলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই সমস্যার সমাধান হয়েছে কিনা এটা ইসলাম ইউনিভার্সিটি যারা এখন রানিং স্টুডেন্ট আছে তারা বলতে পারবে, এটা আমার কনসেপ্টে ভাই এই মুহূর্তে নাই। ঠিক আছে, ওকে ভাই কবি নজরুল সম্পর্কে একটু বলেন। আচ্ছা বলবো ভাই, একটু অবশ্যই বলবো। সো আশা করি এই সিস্টেমটা বুঝতে পারছি। তাহলে আমি এই তালিকা যদি দিয়ে দেই, সবাই এবার এই গবেষণাটা করতে পারবো না যে আমার চয়েস লিস্টে যে সাবজেক্টগুলো এসছে, মানে এলিজেবল সাবজেক্ট লিস্ট যেটা এসছে, সেই এলিজেবল সাবজেক্ট লিস্টের ভিতরে কোনটায় কয়টা করে সিট আছে আমার জন্য। আমার জন্য মানে কি, আমি হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে পারি, আমি হয়তো বা আর্টস ব্যাকগ্রাউন্ডের হতে পারি। সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে এগুলো আমার সিট, আর্টস ব্যাকগ্রাউন্ড হলে এগুলো আমার সিট, কমার্স ব্যাকগ্রাউন্ড হলে এগুলো আমার সিট। ফলে ওইটা দেখে সেই মাফিক আমাকে চয়েস লিস্টটা তৈরি করতে হবে যে আমি কতগুলো সিটের এগেনস্টে আমার চয়েস লিস্টটা দিচ্ছি। না হলে কিন্তু ভাই ভুল হয়ে যাবে, সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি কমার্সের ক্ষেত্রে। লক্ষ্য করি কমার্সের ক্ষেত্রে কিন্তু না আরো সাবজেক্ট, অর্থনীতিতে যেমন এখানে আরো সাবজেক্টগুলো দেখা যাচ্ছে। তাহলে মোট সিট এখানে এখন আমরা ভাবতেছি যে আর্টসের সিট হচ্ছে 1270। ভাই বি ইউনিটে, জগন্নাথের বি ইউনিটে মানবিকের সিট 1270 না, মানবিকের সিট হচ্ছে 880। কারণ এইগুলোই মানবিক থেকে পাবে। আর 245টা মানবিকের মধ্যে 245টা সিট হচ্ছে রিজার্ভ কার জন্য? সায়েন্সের জন্য। তো সায়েন্স থেকে পাবে। আর বাণিজ্য থেকে পাবে হচ্ছে 145টা। তার মানে বোঝাই যাচ্ছে আমরা যদি 1270 ভেবে ভেবে টার্গেট দেই বা চয়েস লিস্ট দেই তাহলে কিন্তু ভুল হওয়ার সুযোগ আছে। এই তালিকাটা কিন্তু আমাদের দরকার সকল ভার্সিটির জন্য। তো সকল ভার্সিটির এই তালিকা আমি করে রাখছি, আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সেখান থেকে ভাই এই সিট বিন্যাস সকল বিশ্ববিদ্যালয়গুলো দিয়ে দেন পিডিএফ করে। হ্যাঁ আমি সবগুলো দিয়ে দিব, আমি তো এটাই বলতেছি, আমি সবকিছু দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে তোমার এলিজিবল লিস্টে যে সাবজেক্টগুলো এসেছে সেগুলোকে বাছাই করা এবং তারপরে চয়েস লিস্টটা তৈরি করা। আমি এখনো তৈরি করার বিষয়ে মতামত দেই নাই কিন্তু, কারণ কারোর পজিশন যেমন ওর পজিশন 762, কারোর পজিশন 500, আবার কারোর পজিশন 25,000, 22,000 এরকম, বা 16,000, 17,000। তাহলে সবার চয়েস লিস্ট তো একরকম হবে না। তো কেমন হবে? যে 10,000-এর উপরে তার কেমন হবে, যে হচ্ছে 10,000-এর ভিতরে তার কেমন হবে, যে 8,000 বা 7,000-এর ভিতরে তার কেমন হবে। এই পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো ভাই, অপেক্ষা করতে হবে, আগে এই বিষয়টাকে বুঝে নিতে হবে। চয়েস লিস্ট দেওয়াটাই মূল বিষয়। তারপর তো আমি একবার বলে দিলেই হবে ভাই এমনে দিবা অমনে দিবা, শেষ, চয়েস লিস্ট করে ফেলবা। ঠিক আছে, ওকে। এবার চলে আসি এরপরে কমার্সের যে সাবজেক্ট। এখানে লক্ষ্য করি কমার্সের সিট যদি কমার্স মনে করে 520টা তাহলে বিপদে আছে ভাই। কমার্সের সিট 520টা না, কমার্সের সিট হচ্ছে হলো 460টা। অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে ওদের জন্য 460টা। এখানে
আর্টস থেকে কারোর পড়ার সুযোগ নেই, তবে সায়েন্স থেকে পড়ার সুযোগ আছে। সায়েন্স থেকে সিট হলো 60টা। তার মানে একদম সায়েন্সের স্টুডেন্ট সে যদি মনে করে যে আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে পড়বো, তাহলে তার জন্য 20টা সিট আছে। তো এই সিটটা টার্গেট করে সে আবেদন করতে পারে। আমি আবারও বলতেছি, কখন আবেদন করব? আমি সায়েন্সের স্টুডেন্ট, আমার রেজাল্ট একটু খারাপ, আমি একটু পিছনের দিকে আসি, হয়তো বা 30, 35, 40 এরকম কিছু একটা পাইছি, 30 পাইছি ধরি, 30 বা তার নিচে পাইছি, বা 30, সরি নিচে না, 30 বা 35 পাইছি এরকম। তো এখন আমি সায়েন্সের সাবজেক্টগুলো তো পাবো না, তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে আর্টস বা কমার্সের সাবজেক্ট নিতে হবে। তখন আমরা এটা ভেবে ভেবে দেখবো যে এই সাবজেক্টগুলো হয়তো নিচের দিকে চয়েস দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা ওকে। এবার চলে আসি ইসলামী ইউনিভার্সিটির ঘটনাটা কি। ইসলামী ইউনিভার্সিটির ঘটনাটা সেম। এই অ্যানালাইসিসটা কোথাও যেহেতু নাই, তাই আমি সবগুলো ভার্সিটি একটু দেখাবো। এটা বর্ণনা করার বা ব্যাখ্যা করার কিছু নাই। সো যে স্টুডেন্টটা সায়েন্স থেকে পরীক্ষা দিছে, সে যদি সায়েন্সের সাবজেক্ট পেতে চায় ইসলামী ইউনিভার্সিটিতে, তাহলে তাকে 550টা সিট ধরে হিসাব করতে হবে। কারণ সায়েন্সের ইউনিটে 550টা সিট সায়েন্সের জন্য, আর্টসের জন্য কোনো সিট সেখানে নেই, কমার্সের জন্য কোনো সিট সেখানে নেই। তবে সায়েন্সের জন্য আর্টসের ইউনিটে 348টা সিট আছে। তার মানে আর্টসের ইউনিটে 612টা সিট হচ্ছে আর্টসের মানে মানবিকের, আর 348টা সিট হলো সায়েন্সের। তার মানে সায়েন্স যারা আছে তাদের জন্য ইসলামী ইউনিভার্সিটি কিন্তু অপার সুযোগ খুলে দিয়েছে, অনেক সিট দিয়ে দিছে। কতগুলো সিট দিছে, অর্থাৎ ল থেকে শুরু করে সকল সাবজেক্টে কিন্তু তাদের অপশন আছে। তো চাইলে এই সাবজেক্টগুলো চয়েস দিতে পারে যারা একটু পিছনের দিকে থাকবে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি তারপরে কুমিল্লা ইউনিভার্সিটির এই যে সেম একটা র্যাঙ্কিং আছে। তো এগুলো রেখে দিচ্ছি, পরে ভিডিও থেকে পজ করে এই ডাটাগুলো লাগবে, কারণ আমরা যখন আমাদের সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করব তখন এই ডাটাগুলো লাগবে। আর একটু সামনে যাই, এই যে খুলনা ইউনিভার্সিটি, সেখানে কি কি আছে। তারপরে হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যদিও এটা নতুন, এখানে সিট সংখ্যাও কম। আচ্ছা, আরেকটা কথা মাঝখানে বলে রাখি, অনেকে আমরা এভাবে ভাবতেছি যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এটা তো নতুন, তাহলে আমরা যেহেতু আমাদের অনেক পিছনে আমরা আছি, তাহলে আমরা এখানটায় দিয়ে ফেলি। এখন কথা হলো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সিট কয়টা। তো এইখানে যদি আমরা তাকাই, এটা হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়েরও পরে প্রতিষ্ঠিত চাঁদপুর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো এইখানে সিট হচ্ছে সব মিলায়ে এই যে 64 আর 28, তাহলে কত হলো? 92টা সিট, অনলি 92 সিটস। তাহলে এই 92টা সিট কিন্তু ভাই 100 সিরিয়ালের মধ্যেই প্যাকেট হয়ে যাবে। তার মানে যদি 10,000-এর বাইরের কেউ ভেবে থাকি যে আমি 10,000-এর বাইরে আমি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চয়েস দেই, এমনও হইতে পারে 10,000-এর আগেই 9,900 থেকে 10,000 এইটুকুর ভিতরেই মোটামুটি ভাবে চাঁদপুর সিট ফিল আপ হয়ে গেছে। তার মানে এইটা ভাবার সুযোগ নেই নতুন ভার্সিটিতে কেউ আবেদন করবে না ভাই। সবাই একটা পাবলিক ইউনিভার্সিটি পাওয়ার জন্য অস্থির হয়ে আছে, কে কার আগে পাবলিক ইউনিভার্সিটি নেবে, সেটা হোক চাঁদপুরে, হোক সেটা সেই রংপুরে, হোক সেটা হচ্ছে কুড়িগ্রামে, অথবা হোক সেটা রাঙামাটিতে। ভাই সাবজেক্ট সবাই চয়েস দিবে, এইটা ভাবার টাইম নাই। ফলে দয়া করে এই বিষয়টা যেন আমরা মাথায় না আনি যে নতুন বিশ্ববিদ্যালয় এখানে কেউ আবেদন করবে না, তা আমি পিছন থেকে আসি তো নতুন ভার্সিটিগুলো দিয়ে দেই। সবাই এভাবে ভাবতেছে ভাই, এভাবে না ভেবে অন্যভাবে ভাবতে হবে, মানে থিঙ্ক আউট অফ দি বক্স। অর্থাৎ সবাই যেমনি ভাবছে অমনি ভাবলেই বিপদ হবে। সো সবাই এভাবে ভাববে, সবাই দিবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, ওখানে মারামারি লেগে যাবে, দেখা যাবে জগন্নাথ ভার্সিটিতে সিট খালি পড়ে রয়েছে। তো এই ঘটনায় ঘটবে বা নিশ্চিত আমি, ফলে এই বিষয়টা সতর্ক থাকা লাগবে। ঠিক আছে, ওকে। সো এটা হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থা। তারপরে চলে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাহিনী আছে একটা। এখানে কিন্তু মানবিকের কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ মানবিক থেকে কেউ এখানে পরীক্ষা দিতে পারবে না। সো চয়েস দেওয়ার তো অপশনই থাকতেছে না কোনো। চলে আসে এরপরেরটা হলো কবি নজরুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এটা। সো এইটার যে মানে চয়েস লিস্টটা, সেটা হচ্ছে এই রকমের সাবজেক্ট, কিন্তু এখানে অনেক 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 সিট আছে, অনেক সিট। কিন্তু কথা হচ্ছে আবারও সেই একই কথা, এই বিশ্লেষণটা মাথায় রেখে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তার জন্য সায়েন্সের ইউনিটের সিট আছে 160টা, আর্টসের ইউনিটের সিট আছে 204টা, কমার্সের ইউনিটের সিট আছে 40টা। তার মানে এই 40টা সিট কোন কোন সাবজেক্টে আছে ভেবে নিতে হবে। এই 204টা সিট কোন কোন সাবজেক্টে আছে ভেবে নিয়ে তারপরে কাজ করতে হবে। তবে এখানে একটা কাহিনী আছে যে প্রতিযোগিতার ভিত্তিতে সকল বিভাগের জন্য যৌথ আসন রয়েছে 145টা। এইটা কি, এই কথাটা আমি একটু বলি। যারা 30 থেকে 35 এই নাম্বারের ভিতরে আসি, বা হয়তো বা 35 একটু আশেপাশে 36-37 হইতে পারে। সো 30 থেকে 35-36-এর ভিতরে যে নাম্বারগুলো আছে এরা, অথবা যারা হচ্ছে 16-17 হাজার থেকে শুরু করে 20-22 হাজার 25 হাজার পজিশনে আছে, এদের জন্য কিন্তু এই বছরে গুচ্ছতে সাবজেক্ট পাওয়াটা যথেষ্ট কঠিন, এবং মোটামুটি ভাবে যদি ভাগ্যে হঠাৎ করে পেয়ে না যায় তাহলে এদের সাবজেক্ট পাওয়াটা খুবই কঠিন হবে। 15 হাজার থেকে নিচের দিকে হয়তো বা সাবজেক্ট 2-1 জন অনেকেই পাবে, তবে এখানেও অনেকে মিস করবে।
তো এই যে সাবজেক্টগুলো প্রতিযোগিতার ভিত্তিতে যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো কিন্তু আসলে ওই সাবজেক্ট কোনগুলো আমি একটু বলে রাখি, চারুকলা, সঙ্গীত, নাট্যকলা অথবা হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে। কেন এগুলো প্রতিযোগিতার ভিত্তিতে? কারণ এই সাবজেক্টগুলো দেওয়া হবে, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যারা ভালো করবে তার উপরে ভিত্তি করে দেওয়া হবে। চারুকলা মানে হচ্ছে ছবি আঁকতে হবে, যে ছবি আঁকবে তাকে দিবে। এখন যদি আমাদের স্বপ্ন থাকে একটা পাবলিকিয়ান হওয়ার যদি স্বপ্ন থাকে, তাহলে আমরা চাইলে চারুকলা বা সঙ্গীত, যদি কেউ গান বাজনা করি তাহলে সঙ্গীত দিতে পারি। আর এগুলোতে প্র্যাকটিক্যালে ভালো করতে হলে যে খুবই প্রফেশনাল সিঙ্গার হইতে হবে, প্রফেশনাল আর্টিস্ট হতে হবে বা প্রফেশনাল অ্যাক্টর হতে হবে, অভিনেতা হইতে হবে, বিষয়টা এরকমের না। ওইখানে জাস্ট খালি আমাদের যে আমরা যে ছবিটা আঁকতেছি, আমাদের আঁকার হাতটা কেমন, জাস্ট এতটুকু দেখা হয়। খুব যে কঠিন হয় বিষয়টা এরকমের না। আমরা চাইলে আগামী 1-1.5 মাস যে সময় আছে, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে মাঝখানে, সামনে ঈদ আছে, কুরবানির ঈদ, সো এই সকল ঈদের যে সময়টা গ্যাপটা আছে, এর মধ্যে আমরা চাইলে কিন্তু এইটা কাভার আপ করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিট। এখানে অনেকগুলো সিট আছে সায়েন্সের জন্য, সায়েন্সের সিটটা অনেক বেশি, তবে আর্টসেরও সিট আছে কিছু, কমার্সেরও সিট আছে কিছু। আপনার জন্য কোনটা সিট সেটা হিসাব করতে হবে কিন্তু। তারপরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে আরেকটা কথা মনে পড়লো, জনগণ ভাববে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তো অনেক দূরে, এত দূরে, আমি অমুক জায়গার মানুষ, আমি রংপুরের মানুষ, আমি ওখানে যাব না, আমি ময়মনসিংহের মানুষ, আমি বরিশালে পড়বো না, আমি হচ্ছে ঢাকার মানুষ, আমি ঢাকায় থেকে বড় হয়েছি, এই পটুয়াখালী কোথায়, অত চিপার মধ্যে আমি যাব না। এইগুলো ভাবা যাবে না ভাই, কারণ একটা পাবলিক ইউনিভার্সিটি আমাদের জীবনটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। পাবলিক ইউনিভার্সিটি কি জিনিস না পড়লে আসলে এটা বোঝা যাবে না। হয়তো নতুন হতে পারে কেউ না কেউ, পটুয়াখালী নতুন না, এটা অনেক পুরাতন কিন্তু ভাই, ঠিক আছে। তারপরেও যদি নতুন, যেমন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অথবা যদি বলে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, আমরা ভাবতেছি এটা নতুন বিশ্ববিদ্যালয়, ভাই তাও তো পাবলিক ইউনিভার্সিটি। তো এইখানে পড়লে যে ফ্যাসিলিটিস গুলো পাওয়া যাবে, এটা আসলে অন্য কোথাও পাওয়া সম্ভব না। ঠিক আছে, সিউনিটে 8,518, হ্যাঁ ভাই এটা ঠিক আছে ভাই, 8,518 যে বললাম, এই যে সিটগুলো দিচ্ছি কমার্সের সিট, সবগুলো যোগ করে দেখবেন মোট সিট কয়টা, তারপরে হিসাব করবেন যে এতগুলো সিটের মধ্য থেকে আসলে আমরা মানে আমি এত পজিশনে সাবজেক্ট পাইতে পারি কিনা। তো এগুলো দিচ্ছি তো এই কারণে, সবকিছু হিসাব করা যাবে না, কারণ এখানে একজনের 8,000 পজিশন, একজনের 9,000, একজনের 10,000। আমি তো বলে দিছি কোন ভার্সিটিতে কমার্সের মোট সিট কয়টা, এই সিটের বন্টনও বলে দিছি যে এই সিট সায়েন্সের মধ্যে কেউ কোনোটাই নাই, এই সিটের মধ্যে মানবিক থেকে 22টা সিট আছে। সো আমি যদি মানবিকের সাবজেক্ট চয়েস দেই, তাহলে এই 22টা সিট আমার জন্য হবে, না হলে নাই। আর যদি আমি কমার্সের মানুষ, কমার্সের সাবজেক্টই পড়তে চাই, তাহলে এই 99টা আমার জন্য। সো এইভাবে হিসাব করে করে, যোগ করে, ক্যালকুলেটর চেপে, বললাম না হোমওয়ার্ক করতে হবে, তারপরে আবেদন করতে হবে। ভাই এটাও একটা পরীক্ষা কিন্তু, এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই গুচ্ছতে সাবজেক্ট পাবে। আমি আজকে সোহেল বলতেছি, আজকে কত তারিখ লিখে রাখেন, 24 তারিখ। 24 তারিখে আমি এই কথাটা বললাম যে এইবার যদি এরকম কথা না শোনা গেছে যে ভাই চয়েস লিস্ট ভুল দেওয়ার জন্য আমি সাবজেক্ট পাই নাই, তাহলে আমাকে জানায়েন যে ভাই আপনার কথা ঠিক হয় না। এবার অনেক মানুষ শুধুমাত্র চয়েস লিস্ট ভুল দেওয়ার কারণে এবার কোনো সাবজেক্টই পাবে না, ভার্সিটিতে পরের কথা, সাবজেক্টই পাবে না এবার, শুধু চয়েস লিস্ট ভুল দেওয়ার কারণে। ঠিক আছে, ওকে। এবার চলে আসি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে সিটের কথা দেওয়া আছে। এই জিনিসগুলো আমরা পরে, অর্থাৎ পরে যখন আমরা হোমওয়ার্কটা করবো, স্টুডেন্টরা যখন হোমওয়ার্ক করবেন, আপনারা ওই যে এলিজিবল লিস্টটা ডাউনলোড করে নিয়ে, তখন এই নাম্বারটি লাগবে, কতগুলো করে সিট আছে, সায়েন্স থেকে কয়টা এসছে, আর্টস থেকে কয়টা এসছে, কমার্স থেকে কয়টা এসছে, তখন লাগবে, এখন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী আরেকটা বিশ্ববিদ্যালয় বাড়াতে চাই, আপনার মতামত চাই ভাই। ওকে, আমি এটা একটু পরে বলতেছি, একটু পরে আমি সেটা বলে দেবো সম্পূর্ণটা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এইটা কিন্তু পিরোজপুরেরটা ভাই। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে হলো 3টা, একটা হচ্ছে পিরোজপুরে, একটা হইতেছে হলো গোপালগঞ্জে, আর একটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়। সো এইটা আবার হচ্ছে সম্ভবত চট্টগ্রামে না কোথায়, এখন আপাতত ঢাকায় এটার টেম্পোরারি একটা ক্যাম্পাস আছে। সো এই যে এতগুলো বিষয়, এইটার মধ্যে দেখা গেল এটার কিন্তু সায়েন্সে খালি সিট আছে, আর্টস কমার্সে কোনো সিটই নাই। সো এটা নিয়ে ভেবে আসলে আর্টস কমার্সের লাভ নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর, এবার গোপালগঞ্জেরটা, তাহলে গোপালগঞ্জেরটা সিট কিন্তু অনেক ভাই। সো যারা একটু পিছনের দিকে আসি, মানে আর্টস এবং কমার্সের পিছনের দিকের বাসিন্দা, অর্থাৎ একটু 11,000, 12,000, 13,000, 14,000 এরকম, বা 10,000-এর উপরে, এরা কিন্তু গোপালগঞ্জে চয়েস দিতে পারি, কারণ এখানে আর্টস থেকে অনেক সিট, এখানে কিন্তু কমার্স থেকেও কিন্তু অনেক সিট। সো এই সিটগুলো বেশি হওয়ার ফলে, এবং এইটা অনেকের জন্য আসলে গোপালগঞ্জের লোকেশনটার কারণে অনেকে এটাকে পছন্দ নাও করতে পারে, বাট গোপালগঞ্জ ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় ইউনিভার্সিটি ভাই, এটা না দেখলে বোঝা যাবে না। বোঝা যাচ্ছে বঙ্গবন্ধু জন্মস্থানে হওয়া,
তাহলে এখানে এই আওয়ামী লীগ সরকারের আমলে তাদের সুদৃষ্টি ওখানে থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো খুব দ্রুত এটা ইনফ্রাস্ট্রাকচার বড় হয়ে গেছে এবং খুবই অসাম একটা ইউনিভার্সিটি। আই থিঙ্ক অনেকে এই জায়গাটা চয়েস দিতে পারি আমরা। এখানে অনেক সিট, কিন্তু ঢাকা ভার্সিটির পরে জগন্নাথ, আর জগন্নাথের পরে যদি তৃতীয় কোনো বড় অনেক সিট আলাই ইউনিভার্সিটি ভাবি, তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জেরটা। সো এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। এরপরে চলে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সায়েন্সের জন্য কোনটা কোনো সিট আছে, তবে এইটা আবার কিশোরগঞ্জ। এই যে বললাম তিনটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ। এটা একেবারে নতুন বিশ্ববিদ্যালয় ভাই। সো এইখানেও দেখা যাচ্ছে সিট আছে কম কম, 64, 28, তার মানে 28, 56 আর হচ্ছে 64, তার মানে ওই যে 120-এর আশেপাশে একটা সিট আছে আর কি। সো বোঝাই গেল যে এইগুলো সিট কিন্তু কম, 120 সব মিলে 120-22টা সিট। তার মানে এগুলো কিন্তু চান্স পাওয়া আরো কঠিন হয়ে যাবে। সবাই হামলা খেয়ে পড়বে ভাই ওইখানটায়। সবাই ভাববে যে আমার রেজাল্ট খারাপ, আমি ওখানে পরীক্ষা দিই, ওখানে চয়েস দেই। সো সাবধান থাকতে হবে এখানে, ঠিক আছে? ওকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুল হাসান মুজিব জামালপুরে এটা। সো এখানে এটা মূলত সায়েন্সের ইয়ে, তবে এখানে কিন্তু আর্টস কমার্সের জন্য কিছু কিছু করে সিট আছে। সো মাথায় রাখতে হবে এটা। চলে আসি এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এইটা কিন্তু একটা ভালো অনেক সিটওয়ালা একটা ইউনিভার্সিটি, বরিশাল বিশ্ববিদ্যালয়। সো এইটাকে আমাদের মাথায় রাখতে হবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কথাটা। সো বরিশাল অনেক দূরে হতে পারে, বাট আলটিমেটলি এখন আর কোনো কিছুই দূরে না, কারণ ডিজিটাল বাংলাদেশের সময়ে সবই ভাই কাছে। সো এই অ্যানালাইসিস গুলো দেখানোর জন্যই খালি হচ্ছে আমি স্লাইডগুলো চেঞ্জ করতেছি। এটা পরে যখন আমরা হোমওয়ার্কটা করব তখন এই সংখ্যাগুলো লাগবে, বুঝতেই পারতেছি এই সংখ্যাগুলো প্রয়োজন। যে আমি কমার্সের একটা স্টুডেন্ট, তাহলে আমি বি ইউনিট থেকে 83টা সিট পাইছি। এই সরি, এই 83টা সিট কোন সাবজেক্টে আছে এইটার জন্য আবার পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে দেখে সেই সাবজেক্টগুলো যদি এসে থাকে আমাদের এলিজিবল লিস্টে, সেইখান থেকে বাছাই করতে হবে, ঠিক আছে? ওকে, এবার চলে আসি এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। ওকে, এখানেও একই ঘটনা, এই তালিকাগুলো লাগবে। তারপরে চলে আসি হলো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইখানে লক্ষ্য করি, এখানে যে কমার্সের যে স্টুডেন্ট, কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য, এখানে কমার্সের জন্য টোটাল সিট হলো 52টা, অর্থাৎ সব মিলায়ে সিট হলো 52টা। এখন ওই যে একটু আগে আমি ওমর ফারুকের যে রেফারেন্সটা দিচ্ছিলাম, সেখানে বোঝাই যাচ্ছে, আমি একটু আগেই বলছিলাম, তাহলে জগন্নাথের সিট হলো 460টা আর এখানে সিট হলো 52টা। তাহলে মোট মিলে সিট কয়টা হলো ভাই? মোট মিলে সিট হলো 12টা, 512টা। তাহলে এই 512টা সিট, আর আমি 512টা সিটের জন্য আবেদন করেছি আমি, ঠিক আছে? সিট 512, আমার পজিশন 762। তার মানে আমি নিজেই কিন্তু নিজেকে ওয়েটিং লিস্টে ঠেলে দিছি ভাই। তার কারণ সিট হলো 512 আর আমি হলাম 762, তাহলে আমি কি ওয়েটিংয়ে আছি না? সো আমাকে এই হিসাবটা মাথায় রাখতে হবে ভাই, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসি পরবর্তী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই যে সিট বিন্যাসটা আছে এখানেও কিন্তু কোটায় যৌথ আসন রয়েছে। তার মানে এখানে মোট যে আসনটা আছে এটা 8% কিন্তু কোটায় 74টা আরো আসন আছে। যারা কোটায় ভর্তি হবে এই 74টা আসন তাদের জন্য বাড়বে আর কি, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, নতুন বিশ্ববিদ্যালয়, বাট এটা খুব যে খারাপ তা না। তবে এখানে কিন্তু ওই যে সঙ্গীত, চারুকলা, নাট্যকলা আছে। আমি একটু মাঝখানে বলে রাখি, যদি কেউ সঙ্গীত, চারুকলা, নাট্যকলায় পরীক্ষা দিতে আগ্রহী হই এবং যদি সে আমার সাথে ময়মনসিংহে কানেক্টেড থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে। আমরা এই বিষয়ে একটা গাইডলাইন মূলক ক্লাস বা আমাদের আলোচনাটা আয়োজন করছি, সেইখানে আমাদের সাথে কথা বললে আমরা এই বিষয়ে গাইড করব। আশা করি এই সাবজেক্টগুলো তারা পাইতে কোনো সমস্যা হবে না। এখানে কোনো পজিশন বিষয় না, আমার সাবজেক্ট লিস্টে যদি চারুকলা এসে থাকে, নাট্যকলা এসে থাকে, সঙ্গীত এসে থাকে, ফিল্ম অ্যান্ড মিডিয়া এসে থাকে, পজিশন কোনো বিষয়ই না। আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষাটাই ভালো করতে হবে। এখন ওই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে কি আসে, কেমনে কি করা হয়, এই বিষয়গুলো আমি এবং আমার সাথে যারা আছে, আশপাশে যারা আছে, এরা সবাই মিলে এটা দেখানোর চেষ্টা করবে। এবং বিগত সময় আমরা জানি যে আমাদের এখান থেকে কিন্তু অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় প্রথম স্থান অধিকার করে ফেলছে অলরেডি, ঠিক না? তো যদিও চারুকলা, বাট ফার্স্ট তো হয়েছে। সো আমরা তো জানি যে কিভাবে ওখানে প্রশ্ন আসতে পারে বা কি আসতে পারে, ঠিক আছে না? ওকে, এবার চলে আসি এরপরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা রাঙামাটিতে অবস্থিত। আমরা মনে করতে পারি ওটা হচ্ছে ওই অঞ্চলের মানুষের জন্য, কিন্তু আলটিমেটলি আমাদেরও ওখানে পড়ার প্রয়োজন হতে পারে। যদিও মানবিকের সিট এখানে নাই বললেই চলে, কিন্তু সায়েন্স এবং আর্টসের, সায়েন্স এবং কমার্সের কিন্তু যথেষ্ট সিট আছে। সো এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার চলে আসি তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এইটা কিন্তু র্যাঙ্কিং এ উপরের দিকের একটা ইউনিভার্সিটি, ঠিক না? র্যাঙ্কিং এর প্রথম দিকের ইউনিভার্সিটি। সো এখন আমাকে মাথায় রাখতে হবে যে র্যাঙ্কিং এর প্রথম দিকে ইউনিভার্সিটি হওয়ায় এখানে চান্স পাওয়াটা কিন্তু কিছু কঠিন হবে। তবে এইখানে সায়েন্সের সিট বেশি, তাই সায়েন্স যদি চায় এখানে খুব সহজেই সাবজেক্ট পেয়ে যেতে পারে। এখানে 985টা সিট আছে ভাই, অনেক সিট সায়েন্সের জন্য।
কিন্তু এই সায়েন্সের সাবজেক্টের মধ্যে আবার 185টা এসছে হচ্ছে কোথা থেকে, আর্টসের সিটও আছে। সায়েন্স চাইলে কিন্তু কমার্সের সাবজেক্টও পড়তে পারে। তার মানে এই 185টা কোথা থেকে এসছে, আর্টসের সাবজেক্ট থেকে। 30টা কোথা থেকে এসছে, কমার্সের সাবজেক্ট থেকে। অন্যদিকে মানবিকের জন্য সিট আছে হচ্ছে 274টা। মানবিক চাইলেই এখানে সায়েন্সের কোনো সাবজেক্টে পড়তে পারবে না, মানবিক চাইলে এখানে আবার কমার্সের মধ্যে থেকে 10টা সিট নিতে পারে। সো এই অ্যানালাইসিস দেখে দেখে আমরা কিন্তু চয়েস লিস্টটা তৈরি করব, ঠিক আছে। ওকে, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা নতুন একটা আমরা জানি, এখানে আর্টস কমার্সে কোনো সিট নাই, শুধু সায়েন্সের সিট আছে মাত্র 160টা, অন্যদের সংখ্যা 0। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা দিনাজপুরে অবস্থিত। সো এটা খুব ভালো একটা ইউনিভার্সিটি, অনেক ভালো, যথেষ্ট ভালো। সো আমরা চাইলে এখানেও পরীক্ষা দিতে পারি, এখানকার অ্যানালাইসিস এখানে দেওয়া আছে। আমাদের এই সংখ্যাগুলো লাগবে। যেমন আমি যদি কমার্সের হয়ে থাকি তাহলে আমি শুধুমাত্র কমার্সের সাবজেক্টই আমি এখানে মানে চয়েস দিতে পারবো। আমি যদি আর্টসের হয়ে থাকি তাহলে শুধু আর্টসের সাবজেক্ট চয়েস দিতে পারবো। আমি যদি সায়েন্স হয়ে থাকি তাহলে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট চয়েস দিতে পারবো, ঠিক আছে। ওকে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নেত্রকোনা, এই যে এখানে সিটের হিসাবটা দেখি, 56, 53 আর 11টা সিট। সো যারা কমার্সের, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কমার্সের কোনো সিটই নাই। কমার্স হচ্ছে চাইলে আর্টসের সাবজেক্টে চয়েস দিতে পারে, আর্টসের সাবজেক্টে, মানে এই 11টা কিন্তু আর্টসের, মানে ল, ইংলিশ, ইকোনমিক্স এই ধরনের কোনো একটা সাবজেক্ট হয়তো বা আছে। এই কোন সাবজেক্ট আছে এইটার আমাদের পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকে চয়েস করে নিতে হবে, ঠিক আছে। ওকে, এইবার চলে আসি পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। এখানে সায়েন্স ছাড়া অন্য কারোর কোনো সিট নাই, শুধু সায়েন্সের জন্য 100টা সিট। তবে সায়েন্স যদি হয়ে থাকি, এই ভার্সিটির সাবজেক্টগুলো আমি দেখেছি, অসাম সাবজেক্ট ভাই, মানে ফিউচারিস্টিক সাবজেক্ট। ভবিষ্যতে এই সাবজেক্টগুলোর ডিমান্ড কোন জায়গায় যাবে এটা আই ডোন্ট থিঙ্ক যে এইটাকে কেউ আসলে ওভারকাম করে যেতে, সুপারসিড করে যেতে পারবে আর কি। সো এখানে সাবজেক্টগুলো খুবই খুবই মানে সাম্প্রতিকতম সাবজেক্ট। সো এই সাবজেক্টগুলো আমার খুব পছন্দ হয়েছে। সো আমি জানি না সায়েন্সে যারা আছেন তারা এই সাবজেক্টগুলো পছন্দ করবেন কিনা। সাবজেক্টগুলো দেখেন, এখানে সব স্মার্ট টাইপের সাবজেক্ট। যেহেতু আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, স্মার্ট বাংলাদেশ আগামীতে হচ্ছে হলো, আইসিটি বিপ্লব হচ্ছে, সবকিছু মিলায় এই ইউনিভার্সিটি এই 100টা সিটি কিন্তু খুবই ডিমান্ডিং হতে যাচ্ছে ভবিষ্যতে। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম। সো এবার চলে আসি, আমরা যে গুচ্ছতে সাব ভার্সিটিগুলো দিব, কোন ভার্সিটিগুলোকে কিভাবে র্যাঙ্কিং করব, ঠিক আছে। ধরি এই হচ্ছে আমাদের সিরিয়াল। ওকে, এখন আমরা কিভাবে চয়েস করব সেটা একটু বলি। যদি আমাদের মেরিট পজিশন, এখানে মার্কস কোনো বিষয় না, আমি 40 পেয়েছি, 45 পেয়েছি, 31 পেয়েছি, 10 পেয়েছি, 15 পাইছি, ভাই এইটা দিয়ে কাম হয় না ভাই। এটা আগের বছরের সিস্টেম। আগের বছরে মার্কস বলতো, যে বিশ্ববিদ্যালয়গুলো বলতো যে গুচ্ছতে এত মার্কস পেলে আবেদন করা যাবে, ল পেতে গেলে এত মার্কস লাগবে, এটা গত বছরে বলেছে ভাই। এই বছরে একটা মেরিট পজিশন দেওয়া আছে। সো এখন আমাদের মেরিট পজিশন যদি 1 থেকে শুরু করে অ্যারাউন্ড ধরি 10,000 পর্যন্ত হয়ে থাকে, 1 থেকে 10,000, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি নর্মাল চয়েস লিস্টটাই দিয়ে যাব। জানি এখানে একটা কাহিনী আছে, যে মানুষটা 10,000তম হয়েছে সে তো ভাই জগন্নাথের 1 নাম্বার সাবজেক্ট ল পাবে না। ওকে, ভালো কথা। সে তো ইসলামী ইউনিভার্সিটির লও পাবে না, তাও ভালো কথা। তারপরে সে কি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল সাবজেক্টটা পাবে? উত্তর না, তাও পাবে না। তাহলে সে কি এগুলো চয়েস দিবে? উত্তর হচ্ছে না, সে এখান থেকে চয়েস দিবে না। সে সাবজেক্ট ওয়াইজ ভাববে যে আমার এই পজিশন অনুযায়ী আমি কোন সাবজেক্ট, সর্বোচ্চ কোন সাবজেক্টটা ডিজার্ভ করি, সেইটা মাফিক সেখান থেকে শুরু করবে। এবং সেই সাবজেক্ট যদি জগন্নাথে থাকে তাহলে প্রথমে জগন্নাথের সেই সাবজেক্টটা দিবে। ধরি একজন 10,000তম মানুষ, সে সাবজেক্ট চয়েস দিচ্ছে, তাহলে সে প্রথম দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আমি যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি সাবজেক্টটাকে সে প্রথমে দিবে ধরি, তাহলে তার ফিলোসফি পাওয়ার সুযোগ আছে। কিন্তু সে প্রথমে ফিলোসফি দিবে না, না দিয়ে সে কি করবে, ফিলোসফির চেয়ে 1 ধাপ 2 ধাপ ভালো একটা সাবজেক্ট দিবে। ধরি 1 নম্বর দিল জগন্নাথের পাবলিক অ্যাড, তাহলে প্রথমটা কি দিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দিল। তার পজিশন কত বলছে? 10,000। 9,000 হলেও তাই, 11,000 হলেও তাই, 14,000 হলেও তাই। 10,000 বললাম এই কারণে, আমাদের গুচ্ছের টোটাল সিট হচ্ছে মানবিকের জন্য 8,000 বা তার চেয়ে কিছুটা বেশি, আশেপাশে কিছু একটা। ফলে 10,000 মানে সে কিন্তু মূল সিটের বাইরে অবস্থান করতেছে। তার চয়েস লিস্ট দেওয়া মানে বোঝাই যাচ্ছে আসলে কিভাবে করতে হবে। তাহলে আমি প্রথম কি দিলাম, জগন্নাথের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দিলাম। এবার 2 নম্বরে দেখবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই পাবলিক অ্যাডটা আছে কিনা। থাকলে 2 নম্বরে দিব হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাড। তারপরে দেখবো যে যদি না থাকে তাহলে নাই,
3 নম্বরে দেখবো ইসলামী ইউনিভার্সিটি আছে কিনা পাবলিক অ্যাড। তা আমি সবগুলো ভার্সিটির পাবলিক অ্যাড গুলো আছে, যেগুলো আছে আগে একটা র্যাঙ্কিং করে নিব। তবে এখানে কথা আছে, এখানে মাত্র 10টা দিছি, কিন্তু সবগুলো ভার্সিটি এখানে দেওয়া নাই। আমাদের 24টা ভার্সিটির মধ্যে এখানে মাত্র 10টা ভার্সিটি দেওয়া আছে। যেমন এইগুলোর ভিতরে যেখানে যেখানে আছে আমি সেখানে পাবলিক অ্যাডটা আগে দিয়ে নেব। কেন দিলাম? তার কারণ পাবলিক অ্যাড সাবজেক্ট হিসাবে কিন্তু ওই ফিলোসফির চাইতে ভালো। আমি মনে করি জগন্নাথের ফিলোসফিতে পড়ার চাইতে, জগন্নাথের পরে যে ধরি আর একটু পরে যায় ধরি এই যে শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়া কিন্তু ভাই ভালো, কারণ পাবলিক অ্যাড সাবজেক্টটা পাবলিক অ্যাডই। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে পাবলিক অ্যাডের কিন্তু বিসিএস এ আবার শিক্ষা ক্যাডার নাই, সো এই জন্য অনেকে পাবলিক অ্যাডকে পিছায় রাখে। ওকে, রাখতে পারে, বাট আলটিমেটলি যখন বিসিএস দেওয়ার চিন্তা হবে, পাবলিক অ্যাড সাবজেক্টটা কিন্তু বিসিএস এর জন্য বেশ লুক্রেটিভ একটা সাবজেক্ট। কারণ বিসিএস এর ভাই এই পাবলিক অ্যাড থাকলে তারা একটা ফেভার দেয় বলে আমি শুনেছি আর কি, যেহেতু আমি সরাসরি প্রত্যক্ষ করি নাই, সো এটা সরাসরি বলা একটু মুশকিল। সো আমার চয়েস লিস্টের বিষয়টা বোঝাতে পারছি কিনা। এবার এভাবে সবগুলো পাবলিক অ্যাড দেওয়া শেষ। এবার ধরে পাবলিক অ্যাড দেওয়ার পরে 6টা সিরিয়াল গেছে। এবার 6 নম্বরে যে আমি আবার দিব পাবলিক অ্যাডের পরেরটা কি, তাহলে পাবলিক অ্যাডের পরেরটা হচ্ছে হলো ধরি রাষ্ট্রবিজ্ঞান। সো আমি এখন দিলাম পলিটিক্যাল সায়েন্স দিলাম। এখন পলিটিক্যাল সায়েন্স কোথায়? জগন্নাথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স দিলাম 6 নম্বরে। তাহলে 7 নম্বরে কি দিব? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি পলিটিক্যাল সায়েন্স থাকে সেটাকে 7 নম্বরে দিব। ইসলাম ইউনিভার্সিটি থাকলে 8 নম্বরে দিব। খুলনা ইউনিভার্সিটি থাকলে 9 নম্বরে দিব। এইভাবে সাবজেক্টকে টার্গেট করে করে আমাকে এই চয়েস লিস্টটা দিতে হবে। অনেকের মাথায় আসতেছে সাবজেক্টকে চয়েস কেন করলাম আমরা, তাই না? একটু বলি। ধরি 1 নাম্বার দিছি হচ্ছে হলো জগন্নাথ ইউনিভার্সিটির ল 1 নম্বরে দিয়েছি। এভাবে দিয়ে 9 নাম্বার লিস্টে দিলাম হচ্ছে হলো জগন্নাথ ইউনিভার্সিটির একটা সাবজেক্ট দিলাম, ধরি জগন্নাথ ইউনিভার্সিটি দিলাম হচ্ছে ফিলোসফি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো 10 নম্বরে যে যদি আমি দেই ইসলামী ইউনিভার্সিটির ল, তাহলে আলটিমেটলি এইটা কোনো কাজেই লাগবে না। তার কারণ জগন্নাথ ইউনিভার্সিটির ফিলোসফির চাইতে ইসলাম ইউনিভার্সিটির ল এর ডিমান্ডটা বেশি থাকবে, র্যাঙ্কিং এ উপরে থাকবে। তার মানে আমি এইখানে এসে একটা গিট্টুর মধ্যে পড়ে গেছি, কারণ এর নিচে আমি আর কোনো কিছু পাইতেছি না, কারণ এখানে এসে আটকাই গেছে এটা। ফলে এইটা দেওয়া আর না দেওয়া কিন্তু সমান কথা। এই জন্য আমরা অবশ্যই ল যখন দিব 2 নম্বরে দিব। শাহজালাল ল থাকলে ল দিব, শাহজালালের ল নাই। ইসলাম ইউনিভার্সিটির ল আছে, তাহলে ইসলামী ইউনিভার্সিটির লটা দিব 2 নম্বরে। 3 নম্বরে দেখবো যে হচ্ছে হলো খুলনা ইউনিভার্সিটির ল আছে কিনা, 3 নম্বরে দিব খুলনা ইউনিভার্সিটির ল। তারপরে দিব হচ্ছে হাজী মোহাম্মদ দানেশের ল আছে কিনা, নাই। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তির ল দিব 4 নম্বরে। এইভাবে সবগুলো ল আগে সিরিয়াল করে নিব। আমি আবারও বলি, ভার্সিটি চয়েস করার দরকার নাই এবার ভাই, সাবজেক্ট চয়েস করি। ভালো সাবজেক্টে আমি যেখানেই পড়ি না কেন সেখান থেকে ভালো কিছু করার সুযোগ আছে। লতে যে স্কোপ গুলো আছে, লতে যে জব সেক্টর আছে, আমি কি বাংলায় পড়ে ইংলিশে পড়ে সেই সেক্টরগুলো অ্যাক্সেস করতে পারবো না। সুতরাং আমাকে চয়েস করতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে কোন ভার্সিটি সেটা পাওয়া যায় সেইটা, তারপরে আবার পরেরটা। আশা করি আমি ভার্সিটির র্যাঙ্কিং এর কাজটা বুঝাতে পারছি। এই র্যাঙ্কিং অনুযায়ী আমি সাবজেক্টগুলোকে করব। এখন কথা হলো, আমি বলছিলাম যে 10,000তম সে পাবলিক অ্যাড থেকে পরের দিকে দেওয়া শুরু করবে। পলিটিক্যাল সায়েন্স দিল, তারপরে দিবে হচ্ছে সে ফিলোসফি দিবে, হয়তো বা ফিলোসফি এসে চলে 12 নম্বর বা 14 নম্বর সিরিয়ালে পড়বে ফিলোসফি। হয়তো বা আমরা বুঝতে পারতেছি সে ফিলোসফি পাবে, বাট এইগুলো উপরে দিয়ে রাখলাম কেন? কারণ যেহেতু সাবজেক্ট হিসেবে এইগুলো ফিলোসফির চাইতে বেটার সাবজেক্ট, ফলে মাইগ্রেশন হওয়ার একটা সুযোগ থাকবে। যেহেতু এবার অনেকেই এই লিস্টের বিষয়টা বুঝবে না, এমন হতে পারে মাইগ্রেশন হয়ে আমরা হয়তো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডও পেয়ে যেতে পারি। আমি ল পাবো না, এটা আমি বুঝতে পারতেছি। ল সবাই কেউ ছাড়বে না ভাই, ল এর বিষয় বাদ, ইকোনমিক্স বাদ, কিন্তু এইগুলো নিয়ে তো আসলে বাদ দেওয়া যাচ্ছে না। আশা করি আমার বিষয়টা বোঝাতে পারছি ভাই। হাইয়েস্ট কত পর্যন্ত চয়েস দেওয়া যাবে? আসলে চয়েস দেওয়া কত পর্যন্ত যাবে? সবাই চয়েস দিতে পারবে, মানে যারা গুচ্ছতে পাস করেছে চয়েস সবাই দিতে পারবে। চয়েস দেওয়ার বিষয়তে কোনো বাদ সাদ নাই ভাই। 30,000 25,000 যত পর্যন্ত আছে সবাই চয়েস দিতে পারবে। চয়েস দেওয়ার পরে সাবজেক্ট কে পাবে আর কি সেইটা। এবার কথা হলো আমার সাবজেক্ট চয়েসের বিষয়টা আসি। সায়েন্স যদি হয়, আমি মোটামুটি এটা আমার একটা পছন্দের একটা প্রথম 5-7টা সাবজেক্টের কথা বলছি। যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমরা চয়েস লিস্ট দিতে চাই, সো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এগুলো একটা চয়েস দেওয়া আছে। তো এখন আমি যখন এটা চয়েস দিব, লক্ষ্য করি এখন এইটার জন্য আমাদের 1007টা সিট আছে। অর্থাৎ আমাদের গুচ্ছভুক্ত যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের সিএসসি যদি আমি একসাথে করি তাহলে টোটাল সিট হচ্ছে 1007টা। এখন আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকি এবং আমার পজিশন যদি 1007-এর ভিতরে থেকে থাকে, তাহলে এবং আমি যদি সবগুলো ভার্সিটির
এই সিএসসি কে এক নম্বর অমক ভার্সিটি সিএসসি, 2 নম্বর তমক ভার্সিটি সিএসসি, 3 নম্বর আরেক ভার্সিটি সিএসসি, যদি এইভাবে দেই এবং পজিশন 1007-এর ভিতরে থাকে, আমি নিশ্চিত আমার পছন্দের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আমি পেতে যাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এই সাবজেক্ট এবং তার টোটাল সিট আমাকে কি বলে দিচ্ছে, এটা বলতেছে যে আমি যদি এই সাবজেক্ট টার্গেট করি, টার্গেটটা কি আমার সিএসসি, সো আমার পজিশন কত 1007-এর ভিতরে, আমি নিশ্চিত সিএসসি পাবোই কোথাও না কোথাও। তারপরে চলে আসি ট্রিপলি সিট কয়টা, ট্রিপলি সিট হচ্ছে হলো 430টা। তার মানে ট্রিপলি পেতে গেলে 430-এর মধ্যে থাকলে নিশ্চিত যে হ্যাঁ আমি ট্রিপলি পাইতে পারি। এইভাবে সবগুলোর কিন্তু সিট আছে। ফার্মেসি সিট হলো 385টা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ 270টা। এইভাবে সব সাবজেক্টের কয়টা করে সিট, ওই যে বললাম আমি সবগুলো ভার্সিটি অ্যানালাইসিস দিব, যার যেটা প্রয়োজন এইভাবে করে নিবে। আমি মাত্র 7টা সাবজেক্ট করেছি, এর বাইরেও আরো সাবজেক্ট আছে, অবশ্যই সাবজেক্ট আছে, বাট সবগুলো করা হয় না। এটা যার যা দরকার সে করবে। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার পজিশন হচ্ছে হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে মাত্র 85টা সিট আছে। আবার সব ভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাই, তাহলে যে ভার্সিটিগুলোতে আছে সেইগুলো টার্গেট করতে হবে এবং সেইগুলোতে পড়ার চেষ্টা করতে হবে, চয়েস করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সো আমি সিটগুলো দেখাই দিচ্ছি। বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজিতে কতগুলো সিট আছে, পরিসংখ্যানে কতগুলো সিট আছে, এটা। এবার চলে আসি মানবিকের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো, মানবিকের টপ নচ 7টি সাবজেক্ট আমি এখানে লিখে দিয়েছি, একেবারে টপ 7টি সাবজেক্ট। এরপরে সাবজেক্ট যেগুলো আছে এগুলো টপ না হলেও এগুলো মোটামুটি সব একই লেভেলের, কিন্তু ল, ইকোনমিক্স, ইংলিশ, আইআর, তারপরে হচ্ছে এই যে জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই 7টা সাবজেক্ট কিন্তু একেবারে টপ মোস্ট 7টা সাবজেক্ট, সবার পছন্দের 7টা সাবজেক্ট। ঠিক আছে, এখন আমি ল এর হিসাবটা বলি। লতে সর্বমোট 685টা সিট আছে, মানে গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ে 685টা সিট আছে। ফলে আমি যদি ল পেতে চাই, এই সিটটা কিন্তু কার, সবার, সায়েন্স আর্টস কমার্স সবাই মিলে। সো এখানে আবার আর্টসের সিট আছে কিছু, কমার্সের সিট আছে কিছু, আবার এখানে কিন্তু সায়েন্সেরও সিট আছে। ফলে এই 685-এর মধ্যে যাদের পজিশন আছে তারা যদি এভাবে ভাবে যে আমি লই পড়তে চাই, অন্য কিছু না, শুধু ল পড়তে চাই, তাহলে সে কিন্তু প্রথমে দিবে জগন্নাথের ল, ওই যে একটু আগে বললাম। তারপরে সে দিবে হচ্ছে হলো মানে যে যার পজিশন 685-র ভিতরে কোথাও আছে। ইভেন যারা আর্টস কমার্স থেকে এসছে, যারা সায়েন্স থেকে এসছে, ওরাও যদি মনে করে আমি হচ্ছে এই ল সাবজেক্টটায় পড়তে চাই, তারাও কিন্তু চয়েস দিতে পারবে, কারণ এই সাবজেক্টে কিন্তু ভার্সিটি ভেদে সায়েন্সেরও কিন্তু সিট কম বেশি হয়, সায়েন্সেরও সিট কিন্তু সেখানে আছে। সো চলে আসি এরপর ইকোনমিক্সের সিট হচ্ছে 823টা। কেন এরকম হলো? কারণ ল কিন্তু সবগুলো ভার্সিটিতে নাই, কিন্তু ইকোনমিক্স কিন্তু প্রায় সবগুলো ভার্সিটিতে আছে, প্রায় নতুনগুলো বাদ দিয়ে প্রায় সবগুলো ভার্সিটিতে ইকোনমিক্স আছে। তার মানে এখন লক্ষ্য করি, এই যে ওমর ফারুক, সে যদি মনে করে যে আমি কমার্সের সাবজেক্ট ছেড়ে আর্টসেরও একটা সাবজেক্ট পড়তে চাই, তাহলে সে চাইলে কিন্তু এই ইকোনমিক্স সাবজেক্টটা চয়েস দিতে পারে। জগন্নাথের ইকোনমিক্স দিতে পারে। জগন্নাথের পরে সে যদি মনে করে মাওলানা ভাসানী, সেখানে ইকোনমিক্স আছে কিনা দেখা, যদি থাকে এবং যদি এলিজিবল লিস্টে আসে, তাহলে মাওলানা ভাসানীর ইকোনমিক্স সাবজেক্টটাও দিতে পারে। এইভাবে সে কিন্তু চাইলে সবগুলো ভার্সিটির মানে ইকোনমিক্স, এই যে ভার্সিটির যে র্যাঙ্কিংটা দিছিলাম, এখানে ভার্সিটির একটা র্যাঙ্কিং ছিল, এই ভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী সে চাইলে কিন্তু যে কোনো ভার্সিটিতেই এভাবে র্যাঙ্কিং অনুযায়ী দিতে পারে যে আমি দেখি ইকোনমিক্সটা পাই কিনা। ইকোনমিক্স কিন্তু প্রায় অ্যাকাউন্টিং এর সমান পাওয়ার পায় যখন আমরা জব সেক্টরের কথা ভাবি। আর্টসের ক্ষেত্রে ইকোনমিক্স আর কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং, জব সেক্টরগুলো কিন্তু প্রায় কাছাকাছি হয়ে থাকে। অ্যাকাউন্টিং থাকলে তখন ব্যাংকিং একটা অপশন আছে, ব্যাংকে চাকরি করা যায়, ইকোনমিক্স থেকেও কিন্তু ব্যাংকে চাকরি করার সুযোগ আছে। সো এই ভার্সিটির র্যাঙ্কিংটা অনুসরণ করলেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো আমরা চলে আসি এরপরে চলে আসি ইংলিশের সিট কয়টা? ইংলিশের সিট হচ্ছে হলো 760টা। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের সিট কয়টা? 60টা অনলি। তার মানে আইআর কিন্তু সব জায়গায় নাই, আইআর শুধু হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে। তবে সাংবাদিকতা এবং গণযোগাযোগ এইটা কিন্তু অনেক জায়গায় আছে, 254টা সিট। সো সব মিলায়ে রাষ্ট্রবিজ্ঞান 280টা সিট, লোক প্রশাসন হচ্ছে হলো 516টা সিট। এবার একটা মজার জিনিস দেখাই, যদি কেউ প্রথম দিকে থাকে মানে 1 থেকে 500-র মধ্যে আছে, 1 থেকে কতর মধ্যে আছে? 500-র মধ্যে। লক্ষ্য করি, সে যদি আইন সাবজেক্টটা চয়েস দেয়, এখানে 685টা সিট, হয়তোবা এখান থেকে লয়ের 100 বা 200টা সিট আমি বাদ দিয়ে দিলাম। 200 সিট হচ্ছে হলো মানে সায়েন্স এবং কি বলে এটাকে কমার্স নিয়ে গেল, ধরি এতগুলো নিবে না, সম্ভবত 150টা সিট নিবে। সো বাকি থাকলো কয়টা? বাকি থাকলো কিন্তু 485টা সিট। তার মানে এই 485টা সিটের ভিতরে
তার পজিশন 1 থেকে 500-র মধ্যে কিছু একটা, অর্থাৎ সে যদি চিন্তা করে আমি ল সাবজেক্ট পেতে চাই, তাহলে সে কিন্তু এইভাবে যদি চয়েস দেয়, জগন্নাথের ল প্রথমে, তারপরে ইসলাম ইউনিভার্সিটির ল 2 নম্বরে, তারপরে গোপালগঞ্জের ল 3 নম্বরে, নিশ্চিতভাবেই সে ল পাবে, বোঝা যাচ্ছে। তার কারণ এইটা যে 1 নম্বর সাবজেক্ট, এটা মোটামুটি নিশ্চিত। এইটা কিন্তু আমরা আসলে র্যাঙ্কিং করেছি, মানে এটা পার্সোনাল আমার ওপিনিয়ন, এবং এখানে যে ডাটাগুলো দেখা গেল সম্পূর্ণটা আমরা অ্যানালাইসিস করে বের করেছি। এখানে কিছু ভুলভ্রান্তি থাকা স্বাভাবিক, খুবই স্বাভাবিক কথা, বাট চেষ্টা করছে একটা মানে স্পষ্ট একটা ধারণা দেওয়ার যে আমাকে কিভাবে কাজটা করতে হবে। এখন লক্ষ্য করি, যদি কারোর হয় হচ্ছে এই 501 থেকে শুরু করে 1000 এই পর্যন্ত তার যদি পজিশনটা হয়, তাহলে সে কিন্তু চিন্তা করলো, হিসাব করি এরকম করে, সে যদি এই 2টা সাবজেক্ট টার্গেট করে সবগুলো ভার্সিটিতে মোটামুটি, বা 5টা বা 6টা ভার্সিটিতে, তাহলে কিন্তু সে এই ইকোনমিক্স বা আইন ল এই 2টার ভিতরে কোনো একটাই পেয়ে যেতে পারে। হয়তো ইকোনমিক্স পাওয়ার সম্ভাবনা বেশি, বাট আমি বলেছিলাম যেটা পাওয়ার সম্ভাবনা বেশি তার আগে, মানে তার চেয়ে ভালো একটা সাবজেক্ট উপরে রাখতে হবে। বলা যায় না মাইগ্রেশন করে এটা এসে পড়তে পারে, সেই কারণে, ঠিক আছে। সো তার জন্য নিরাপদ হবে এই পর্যন্ত যাওয়া, তাহলে আলটিমেটলি কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এখন কথা হচ্ছে, যাদের সিরিয়াল আরো পরে, ধরি কারোর সিরিয়াল হচ্ছে হলো 5000, এইখান থেকে শুরু করে 8000 এই পর্যন্ত যাদের সিরিয়াল আছে, তারা কি করবে? তাদেরকে এই হিসাব অনুযায়ী 7 পর্যন্ত দেওয়া আছে, এরপরে কিন্তু আরো সাবজেক্ট আছে, ইতিহাস আছে, ইসলামের ইতিহাস আছে, এরকম আরো অনেক সাবজেক্ট আছে। আমি কিন্তু সবগুলো সাবজেক্ট এইভাবে করি নাই, এইভাবে হিসাব করে এই প্রথম থেকে ল হয়তো বা 5000-এর উপরে, তাহলে 5000-এর উপরে থাকলে সে তো ল পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে ইকোনমিক্স পাওয়ারও সম্ভাবনা খুব কম, ইংলিশ পাওয়ার সম্ভাবনাও কম, কিন্তু সে এইখান থেকে আয়ার থেকে শুরু করে নিচের দিকে যেতেই পারে। লক্ষ্য করি, একটা বিশ্ববিদ্যালয়ে আমি যদি আবেদন করি তাহলে 500 টাকা দিতে হবে। এখন আমি যদি ওই ভার্সিটিতে টপ সাবজেক্ট লকেও চয়েস করে রাখি, আমি পাবো না। দিয়ে রাখলে আমার তো কোনো লস নাই ভাই, আমি পাইলাম না, আমি 2 নম্বরটা পেলাম, 3 নম্বরটা পেলাম, 4 নম্বরটা পেলাম, কিন্তু 1 নম্বর ল দেওয়া ছিল। সুবিধাটা কোথায়? সুবিধা হচ্ছে যদি ভবিষ্যতে মাইগ্রেশন হওয়ার সুযোগ থাকে, সবসময় মনে রাখতে হবে মাইগ্রেশন উপরের দিকে হয়। ধরি আমি 1 নম্বর সাবজেক্ট ল দিয়েছি, 2 নম্বর সাবজেক্ট ইকোনমিক্স দিয়েছি, 3 নম্বর সাবজেক্ট ইংরেজি দিয়েছি, 4 নম্বরটা হচ্ছে পাবলিক অ্যাড দিয়েছি, আইআর দিয়েছি। তো এখন এই আইআরটা আমি পেয়ে গেলাম, এটা পেয়ে গেছি, কিন্তু আমার পছন্দ হচ্ছে জার্নালিজম। আপনি জীবনেও জার্নালিজম পাবেন না, কারণ জার্নালিজম আপনার চয়েস লিস্টে পড়ে ছিল, আপনি অলরেডি এর চেয়ে টপের একটা কিছু পেয়েছেন। মাইগ্রেশন হলে এর উপরেরটা আসবে, তার উপরেরটা আসবে, তার উপরেরটা আসবে, কখনোই নিচের দিকে কিন্তু যাবে না। ফলে চয়েস লিস্ট দেওয়ার সময় মাথায় রাখতে হবে, আপনার যদি এইটাই পছন্দ হয় তাহলে এটাকে উপরে রাখেন, এইটাকে নিচে দেন। সো হিসাব করে এটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না ভাই। স্যার প্রতিটি ইউনিভার্সিটি আলাদা আলাদা রেজাল্ট প্রকাশ করবে না, প্রতিটা ইউনিভার্সিটি আলাদা আলাদা রেজাল্ট প্রকাশ করবে না, এটা গুচ্ছ থেকে কম্বাইন্ডলি এই আমাদের যে জিএসটির যে আমাদের ড্যাশবোর্ডটা আছে ওইখানে রেজাল্ট চলে আসবে, সাবজেক্ট ওয়াইজ ভাগ ভাগ হয়ে চলে আসবে। ভাইয়া মানে ভাই আমার পজিশন হলো শিওর হতে হলে কমপক্ষে 762টা সিটের জন্য আবেদন করতে হবে, কমপক্ষে। হ্যাঁ, তবে আমার পজিশন হলো, আমার পরামর্শ হলো 762টা সিট, তো আমাকে আবেদন করতে হবে কমপক্ষে 1000-এর আশেপাশে। আমি অ্যাকাউন্টিং পড়তে চাই, ফিনান্স মার্কেটিং পড়তে চাই, ঠিক আছে, তাহলে এরপরে আমি তো শাহজালালে চয়েস দিতে পারি, শাহজালালে তো অ্যাকাউন্টিং আছে, তাহলে সেখানে চয়েস দেই। তারপরে আগে শাহজালাল দিতে হবে, আগে যদি মাওলানা ভাসানী দেই পরে শাহজালাল দিলে কিন্তু ঝামেলা ভাই, শাহজালাল তো উপরের ভার্সিটি, মাওলানা ভাসানী চাইতে শাহজালালের র্যাঙ্কিং উপরে, তো শাহজালালটা আগে দিতে হবে, তারপরে মাওলানা ভাসানী দিতে হবে। আমি যদি মনে করি অ্যাকাউন্টিং নজরুলে পড়বো ভাই, নজরুলে কিন্তু অ্যাকাউন্টিং আছে। সো এইভাবে 1000 পর্যন্ত সিট পর্যন্ত যেতে হবে। আর নজরুলে অ্যাকাউন্টিং এর সিট কয়টা এটা তো আমার মুখস্থ নাই ভাই, এটা আমি যে পিডিএফ দিয়ে দেবো সেখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে হলো ওই শাহজালালে অ্যাকাউন্টিং, বিবি অ্যাকাউন্টিং, ওইটার সিট কয়টা আমার মুখস্থ নাই। এইভাবে হিসাব করে করে আমি কয়টা সিটের এগেনস্টে আবেদন করতেছি, করে আমার সিট হলো 762, কমপক্ষে 1000 বা তার আশেপাশে একটা সিট পর্যন্ত আবেদন করতে হবে, তাহলে আমি নিশ্চিত এবার আমি সিট পাচ্ছি। আদারওয়াইজ কিন্তু রিস্ক থেকে যাবে, পাবো না এটা বলতে পারতেছি না, বাট রিস্ক থেকে যাবে। ঠিক আছে ভাইয়া, সি ইউনিটে 8000 পজিশন আসবে কি? হ্যাঁ অবশ্যই আসতে পারে ভাই, 8000 পজিশন থেকে সাবজেক্ট অবশ্যই আসতে পারে। চয়েস লিস্টে একটু সাবধানে দিতে হবে, এই পুরো ভিডিওটা দেখে ফাইনালাইজ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি বললাম, 5000 থেকে যদি 8000 হয় তাহলে আমরা শুরু করতে পারি এইখান থেকে। তাহলে আমি হয়তো বা 1 নম্বর দিলাম আইআর, আন্তর্জাতিক রিলেশন, জগন্নাথ ইউনিভার্সিটি আইআর 1 নম্বর, তারপরে দিলাম হয়তো বা ইসলামী ইউনিভার্সিটির আইআর 2 নম্বর, তারপরে দিলাম হচ্ছে হলো গোপালগঞ্জের আইআর 3 নম্বর। এইভাবে সবগুলো আইআর আগে দিয়ে নিব, তারপরে দেবো
2 নম্বরটা দিব হচ্ছে জার্নালিজম, অমুক ভার্সিটি জার্নালিজম 4 নম্বর 5 নম্বর, এভাবে সিরিয়াল করতে করতে চলে যাব, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসি কমার্স যদি হয়, সেই ক্ষেত্রে কমার্সের সাবজেক্টগুলোতে এরকমই হয়। সবচেয়ে ভালো সাবজেক্ট অ্যাকাউন্টিং, তারপরে ফিনান্স, ব্যাংকিং, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, তারপরে মার্কেটিং, তারপরে হচ্ছে এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নামের সাবজেক্ট আছে। আসলে এগুলো কিন্তু বিবিএ সবই কিন্তু বিবিএ মেজর ফিনান্স, মেজর মার্কেটিং এরকম থাকে আর কি। সো এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নামেও একটা ফাইল মানে একটা সাবজেক্ট আছে আর কি। সো এইগুলো সিট যদি আমরা হিসাব করি, সিটগুলো যে এরকমের সিট, সো এই সিট সংখ্যার হিসাব করতে হবে। যে এই যে অমর ফারুক যদি চিন্তা করে যে আমি অ্যাকাউন্টিং পড়তে চাই, তাহলে যেদিন 290টা সিট, ফিনান্স ব্যাংকিং পড়তে চাই, তাহলে সবগুলো ভার্সিটিতে কিন্তু আবেদন করলে এই ঘটনাটা ঘটবে। সবগুলো ভার্সিটিতে ফিনান্স ব্যাংকিং যতগুলো ভার্সিটিতে আছে আবেদন করলে আমার এতগুলো সিটের এগেনস্টে আমি বুঝতে পারবো যে আমার পজিশনটা কত। বাট আমি তো ভার্সিটি ভাগ করে ফেলেছি, তাহলে আমার সিট কয়টা হবে? আমি যতগুলো ভার্সিটি টার্গেট করছি অতগুলো। আমি বলতেছি না সবাইকে যে 24টা ভার্সিটিতে আবেদন করেন, আমি বলতেছি যে আপনার কত দূর আবেদন করতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন। এখান থেকে এই ডাটাগুলো নিজেরা তৈরি করতে হবে। এখানে মাত্র মানে আমি জাস্ট কমার্সে মনে হয় সবগুলোই হয়ে গেছে। কমার্সে এর বাইরে মনে হয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে, জাস্ট বাকিগুলো সবই করা হয়ে গেছে। এবার চলে আসি পেমেন্টের ডিসকাশন, মানে পেমেন্টের বিষয়টা কি হবে। আমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ ইউনিভার্সিটির একটা সাবজেক্ট চয়েস করি, জাস্ট একটা, হয়তোবা ল চয়েস করছি, এরপরে আর জগন্নাথের কোনো সাবজেক্টই চয়েস করি নাই, তাতেও আমাকে 500 টাকা দিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। আবার আমি যদি জগন্নাথের সবগুলো সাবজেক্ট চয়েস করি, তাতেও কিন্তু ওই 500 টাকাই দিতে হবে। তাই প্রথমত আমাকে যেটা ডিসাইড করতে হবে যে আমি যে সাবজেক্টগুলো পছন্দ করতেছি, এই সাবজেক্টগুলো কোন কোন ভার্সিটিতে আছে। সেই ভার্সিটিতে আরো যে সাবজেক্টগুলো আছে ওইগুলো আগে পিছে করে সবগুলো দিয়ে দিব। যদি আমি জগন্নাথের একটা সাবজেক্ট পছন্দ করি ফিলোসফি, তাহলে জগন্নাথের ফিলোসফির আগে পিছে আরো 4-5টা করে সাবজেক্ট দিয়ে দিলে আমাকে তো এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না। কিন্তু সুবিধাটা কি? সুবিধা হচ্ছে যদি কোনো কারণে উপরে টপ সাবজেক্টগুলোর কোনোটার সিট খালি থাকে, তাহলে কিন্তু আমরা দ্রুত ওই সিটে আমরা কি হতে পারবো, মাইগ্রেশন হয়ে যেতে পারবো অটোমেটিক। সো যদি আমরা চয়েসটা না দেই, তাহলে মাইগ্রেশনে কিন্তু কি থাকবে, মাইগ্রেশনে কিন্তু একটা ঝামেলা থেকে যাবে। অর্থাৎ আমি টপ সাবজেক্ট পেয়ে গেছি, আর মাইগ্রেশন হবে না, অথচ আমার পিছনে কেউ একজন যে আগের মানে পিছন থেকে আইসা আমার উপরে সাবজেক্ট পেয়ে যাবে, আমার পজিশন পিছনে কিন্তু সাবজেক্ট পেয়ে গেছে আমার বেটারটা, বিকজ তার চয়েসের উপরের দিকে বেটার সাবজেক্ট ছিল। এই জন্য আমি আবারও বলতেছি, জগন্নাথ ভার্সিটিতে 1 নম্বর আমি যদি একটা সাবজেক্ট দিলে আমার 500 টাকা দিতে হচ্ছে, আমি যদি সবগুলো সাবজেক্ট দিই তাও 500 টাকা দিতে হচ্ছে। তাই জগন্নাথ ভার্সিটিতে একটা সাবজেক্ট দেওয়া মানে আমি এখানে পরবর্তীতে অন্য সাবজেক্টগুলো দিয়ে দিব। তার মানে আগে জগন্নাথ ভার্সিটির ল, অমুক ভার্সিটির ল, তমক ভার্সিটির ল, এই যে 3টা ভার্সিটি। এবার আবার শুরু করবো জগন্নাথ ভার্সিটির অমুক, তারপরে অমুক, তারপরে অমুক, আবার শুরু করবো জগন্নাথ ভার্সিটির অমুক, তারপরে অমুক, তারপরে তমক। এবার 3 ভার্সিটির যদি আমি টার্গেট করি, 3 ভার্সিটির সবগুলো সাবজেক্টকে ঘুরাই দিব। 4টা ভার্সিটি টার্গেট করলে সবগুলো ভার্সিটির সাবজেক্টগুলো ঘুরাই দিব। এইভাবে আগে ভার্সিটি এবং সাবজেক্ট মিলায় পরে আমাদেরকে কি করতে হবে, এই কাজটা করতে হবে। আমি আরো একবার স্মরণ করাই দিই এখানে কথাটা, সেটা হলো যদি কারোর পজিশন 30 থেকে 35-এর মধ্যে থাকে এবং যদি তার সিরিয়ালটা যদি এরকম হয় যে 16 থেকে মানে 15,000 প্লাস থেকে 20,000 বা তার উপরে, তাহলে মনে রাখতে হবে এইবারের যে সিস্টেম, এখানে সাবজেক্ট পাওয়া খুবই দুরূহ হয়ে যেতে পারে। তারপরে চয়েস দিতে বলবো, তবে অবশ্যই যেন তাদের চয়েসে চারুকলা, সঙ্গীত, নাট্যকলা অথবা ফিল্ম অ্যান্ড মিডিয়া এই সাবজেক্টগুলো থাকে। না হলে তারা কিন্তু আসলে সাবজেক্ট নাও পেতে পারে। এই সাবজেক্টগুলো থাকলে জাস্ট প্র্যাকটিক্যাল পরীক্ষা, খুব একটা কঠিন না। একটু যদি আমরা মানে গাইড করি, এটা আসলে খুব দ্রুত এই কাজটা করা যায়। ম্যাক্সিমাম 10 থেকে 15 দিন যদি কেউ আমাদের গাইডেন্সে থাকে, তাহলে তারা কিন্তু খুব সহজেই এই সাবজেক্টগুলো অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, ওকে। সো আমরা এরপরে চলে যাই। এরপরে আমাদের আজকের এই ক্লাসের সমাপ্তি। এখন আমার প্রশ্ন হলো, যারা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, যে এই গুচ্ছের আবেদনগুলো সম্পর্কে প্রশ্নগুলো, যে কিভাবে আমরা আসলে কি করব। যদি কোনো কোশ্চেন থাকে, সবার জন্য ওপেন কোশ্চেন সেশন, আমি কোশ্চেনগুলো জানতে চাই। আমাদের যে কাজগুলো আমি দেখিয়েছি, আগে এলিজিবল লিস্ট ডাউনলোড করে নিতে হবে। তারপরে সেই লিস্টে যে সাবজেক্টগুলো আমার এসেছে, আমি যদি ভার্সিটি চয়েস করে থাকি, তাহলে সেই ভার্সিটিগুলোকে টিক মেরে নিব। সেই ভার্সিটির যে সাবজেক্টগুলো এসছে আমাদের পিডিএফ দেবো, সেখান থেকে সেই সাবজেক্টগুলোকে চয়েস করে নিতে হবে এবং সেই সাবজেক্টগুলোর কয়টা করে সিট আছে পিডিএফ গুলো থেকে খুঁজে খুঁজে আগে লিখে নিতে হবে। তারপরে আমি আমাদের চয়েস দেওয়া শুরু করব। যদি আমরা 1 থেকে মানে 5,000-এর ভিতরে যদি থাকি, তাহলে আমরা ল থেকেই চয়েস শুরু করতে পারি। কোনো না কোনো ভার্সিটিতে পাইলেও পেয়ে যেতে পারি। ল দেবো 1 নম্বর, 2 নম্বর ইকোনমিক্স দেবো। অর্থাৎ কিভাবে দিব, জগন্নাথ ইউনিভার্সিটির ল 1 নম্বর, তো 2 নম্বর দিব ইসলাম ইউনিভার্সিটির ল 2 নম্বর,
3 নম্বর দিব হচ্ছে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল 3 নম্বর। এইভাবে আমরা সিরিয়াল করে করে আগাবো। আশা করি যে আমরা একটা সাবজেক্ট সুন্দর করে পেয়ে যেতে পারবো। আচ্ছা, ওকে। 9000 সারা বিনতে মামুন বলছে 9350 বি ইউনিট এই সিরিয়ালের জন্য কোন কোন ভার্সিটি চয়েস দিব ভাই? আমি তো বলেই দিছি ভাই কোন কোন ভার্সিটি। আমি জগন্নাথের চয়েস দিতে পারি, তবে জগন্নাথের আমরা হয়তো বা যেহেতু 9000 পজিশন, তাহলে জগন্নাথে আমাদের চয়েস শুরু করতে হবে পাবলিক অ্যাড। আমাদের 1 নম্বর দেওয়া উচিত পাবলিক অ্যাড। জগন্নাথ ইউনিভার্সিটি পাবো না আমি জানি, যদি মাইগ্রেশন হয়ে যায়। এরপরে দিব পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, এটাও পাবো না আমি জানি। এরপরে আমরা হয়তো বা অন্য একটা সাবজেক্টে যাবো আর কি। তাহলে প্রথম দিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাড, পাবলিক অ্যাড। এরপরে দেখবো যে আমাদের ভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী কোন ভার্সিটিতে আবার আমাদের পাবলিক অ্যাড আছে, তারপর সেই ভার্সিটি পাবলিক অ্যাড দেবো। ধরি শাহজালালে থাকলে শাহজালাল, না থাকলে ইসলামী ইউনিভার্সিটি, না থাকলে গোপালগঞ্জ। আমরা কিন্তু র্যাঙ্কিং দিয়েছি, বিশ্ববিদ্যালয়টা র্যাঙ্কিং কিন্তু দিয়েছি। এই র্যাঙ্কিং অনুযায়ী আমাকে সাবজেক্টগুলোকে র্যাঙ্ক করতে হবে। অর্থাৎ আমি যদি প্রথমে দিই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাড, তারপরে দিব হচ্ছে হলো শাহজালালে থাকলে শাহজালালের পাবলিক অ্যাড, শাহজালালে না থাকলে ইসলামী ইউনিভার্সিটির পাবলিক অ্যাড, ইসলামী ইউনিভার্সিটিতে আছে পাবলিক অ্যাড দিলাম। 3 নম্বরে খুলনা ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাড আছে, 3 নম্বরে দিলাম। 4 নম্বরে হাজী মোহাম্মদ দানেশের পাবলিক অ্যাড নাই, দেবো না। বঙ্গবন্ধু এরপর দেবো গোপালগঞ্জের পাবলিক অ্যাড দেবো। সবগুলো পাবলিক অ্যাড আগে দিয়ে নিব। তারপরে দিব হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তারপরে দিব হচ্ছে হলো অন্যগুলো। এইভাবে আমরা সিরিয়াল করতে করতে নিচের দিকে যাব। ইতিহাস, ইসলামী ইতিহাস সবকিছু যাতে থাকবো আর কি। ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পারছি। আরিয়ানা তাবাসসুম ভাইয়া, আমার সি ইউনিটের 9200 ভাই, তোমারও এইভাবে চয়েসগুলো দিতে হবে। এগুলো আসলে এখন নিজেকে হোমওয়ার্ক করে বের করতে হবে কিভাবে আমরা চয়েস লিস্টগুলো দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকের ক্লাসটি আমরা শেষ করতেছি। এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাদের 28 তারিখ পর্যন্ত আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সো আমরা আগে হোমওয়ার্কটা করি যে আমি এই সাবজেক্টে চয়েস দিতে চাচ্ছি, এটার জন্য এতগুলো করে সিট আছে। আমাদের পেজে বা আমাদের গ্রুপে আমরা সেই সবগুলো ভার্সিটির এই সিট বন্টন যেটা সেটা দিয়ে দিব। সেখান থেকে নিয়ে ডাউনলোড করে নিয়ে যে ভার্সিটিতে পরীক্ষা দিতে আগ্রহী সেই ভার্সিটির সেই সাবজেক্টের সিটগুলো হিসাব করে এইভাবে আগে একটা বাসায় বসে একটা চয়েস লিস্ট করতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে, দেন আমাদেরকে কম্পিউটারের সামনে বসে চয়েস লিস্টগুলো জাস্ট দিয়ে আপলোড করে পেমেন্টটা কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। নিয়ে কি 10টা ভার্সিটি অ্যাপ্লাই করলে ভালো হবে? হ্যাঁ ভাই, অবশ্যই সি ইউনিটে 8000 তো 10টা করলেই চলবে। 10টা বা 11টা করলে আশা করি হয়ে যাবে। তবে ওই যে কমার্সের সাথে আর্টস সেটগুলো মাথায় রাখতে হবে, কারণ কমার্সের সাথে আর্টসের সিটগুলো আবেদন করতে হবে, ল বা এই ধরনের সাবজেক্টগুলো আবেদন করতে হবে। আশা করি তাহলে হয়ে যাবে। না হলে কিন্তু সিট আসলে মানে 8000 বা 10,000 এইগুলো আসলে সাবজেক্ট পাওয়া কঠিন হয়ে যাবে। যদি আমি ভাবি যে আমি কমার্সের মানুষ, আমি শুধু বিবিএই পড়বো, মানে অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং পড়বো, সাবজেক্ট কিন্তু নাও পেতে পারি যদি আমি 10টা ভার্সিটিতে চয়েস করি। ঠিক আছে, ওকে। র্যাঙ্কিং এর পিডিএফটা দিয়ে দেবো ভাই আমার পেজে, অথবা আমাদের যে একটা গ্রুপ আছে যে অ্যাডমিশন হেল্পলাইন, ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইনের গ্রুপ আছে, সেই জায়গাগুলোতে আমি দিয়ে দিব। একটু কষ্ট করে যারা ক্লাসটা দেখছি ইউনিভার্সিটি অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপে যোগদান করে সেইখান থেকে আমরা ফাইলটা ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শেষ করতে চাই। অনেক ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আমি চেষ্টা করেছি একটা অন্য রকমের অ্যানালাইসিস দেওয়ার জন্য, যাতে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমরা সবাই সেখান থেকে একটা হেল্প পেতে পারি। এই ধরনের অ্যানালাইসিস আমার মনে হয় অন্য কোথাও ছিল না। আশা করি সবার উপকার হবে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে। দেখা হবে ভবিষ্যতে কোনো এক জায়গায়। তবে একটু ছোট্ট করে বলে রাখি, আমরা কিন্তু দ্বিতীয়বারের মানে সেকেন্ড টাইমের যে ভর্তির ব্যাচ, আমরা সেই ভর্তির ব্যাচ চালু করতেছি। তো সেই ব্যাচটি যারা যদি কেউ সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে চাই তাহলে অতি সত্বর যোগাযোগ করতে হবে। আমরা খুবই শীঘ্রই না আসলে জুন মাসের ফার্স্ট উইকে আমাদের ক্লাসটি শুরু করে দেবো। তো দেখা হচ্ছে ভবিষ্যতে কোনো একদিন লাইভ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।